Capital FM 94.8 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন। The Beach। শুরুতেই আমরা আমাদের অতিথি তার কাছে মানে সবুজ ভাইয়ের কাছে এখনই যাব না, আগে আমরা একটু আমাদের বন্ধুদের পাঠানো কিছু ঘটনা একটু শেয়ার করতে চাই, যেটা আমি সবসময় করে থাকি। যারা কষ্ট করে লেখেন তাদের প্রত্যেকটি শব্দের প্রতি আসলে আমার সম্মান রয়েছে। সেই কষ্ট করে লেখা প্রত্যেকটি ঘটনা আমি সবার সাথে শেয়ার করতে চাই। শুরুতেই যিনি লিখেছেন তিনি আমাদের ইনবক্সে লিখে পাঠিয়েছিলেন, আমি তাবিজের জন্য লিখছি। অরণ্য ভাইয়া, আজকে আমার ঘটনা অবশ্যই শোনানোর চেষ্টা করবেন। একটা সমস্যা কোথাও আছে। তিনি জিজ্ঞেস করেন, মা বলো তো তুমি কোথায় ছিলে এই কয়দিন? সে বলল, আমি পানি আনতে গিয়েছিলাম। সেখানে একজন দাড়িওয়ালা সুন্দর লোক আমাকে বলল, আমার সাথে ঘুরতে যাবে? তাহলে আমার পিঠে উঠে বসো। তারপর সে আমাকে পিঠে করে আকাশে নিয়ে গেল। আমার খুব ভালো লাগলো, কিন্তু তারপরে একটা রাজপ্রাসাদে সে আমাকে নিয়ে গেল। তারপরে আর ভালো লাগছিল না, তাই আমি কান্নাও করলাম। আমাকে অনেক কিছু খেতে দিল, আমি কিছু খেলাম না, শুধু কান্না করলাম। তখন ওর মা আমাকে বলল, আমি তো না খেয়ে মরে যাব, তাই ও যেন আমাকে আবার নামিয়ে দেয়। তাই সে তারপরে আমাকে নামিয়ে দিয়ে গেল। এরপরে হুজুর তাবিজ দিল আর বলল জিনের আসর আছে, কিন্তু কোনো কাজ হলো না তাতে। সেলিমার স্বামী বন্ধুরা একদিন তাদের বাসায় এসে এমনি আম খেতে চাইল, যদিও আমের সময় ছিল না, কারণ তখন সবেমাত্র আমের মুকুল এসেছে। কিন্তু তাও হঠাৎ ঘরে ধূপধাপ আওয়াজ, দেখা গেল বড় বড় ফজলি আম পড়ছে বিছানায়। এইভাবে চলতে চলতে একদিন সেলিমা হঠাৎ করে মাটির ঘর লাল মাটি দিয়ে লেপা শুরু করলো। সবাই বুঝলো কিছু অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে, তবে কেউ কিছু বলল না। এরপরে যে ভর দুপুর হলো, চারিদিকে মাটি কাঁপিয়ে ভূমিকম্পের মতো করে হঠাৎ মাটি ফেটে গেল, আর তিনটি বড় মাটির জ্বালা ভর্তি সোনার মোহর উঠল। সেলিমার স্বামী এটা দেখে অহংকারের সাথে বলে উঠল যে, আমার কি কম আছে নাকি যে ওর টাকা নিতে হবে? দরকার নাই আমার। গুমগুম করে আওয়াজ হতে হতে মাটিতে জ্বালাগুলো মিশে গেল, আর গায়েবী আওয়াজ আসে, তুই টাকা নিবি না ভালো, কিন্তু অপবিত্র করলি কেন? তোর রাস্তাঘাটে মৃত্যু হবে। এরপরে 3 মাস পরে সেলিমার স্বামী শ্বশুর বাড়ি যাচ্ছিলেন নৌকাতে করে। নৌকা যখন মাঝ রাস্তায়, তখন হঠাৎ নৌকা থেমে যায়, আর সেই সাথে অদ্ভুত ঘটনা। মেঘ কালো হয়ে আসে, উথাল পাথাল ঢেউ শুরু হয়, কিন্তু নৌকা নড়ছে না। আর এদিকে সেলিমার স্বামীর ডায়রিয়া মারাত্মক লেভেলে। তখন গায়েবী আওয়াজ, এই লোককে এইখানে ফেলে না দিলে তোদের এখানেই সলিল সমাধি হবে। উপায়ন্ত না দেখে মাঝিরা তাকে ফেলে দেয় পানিতে। সাথে সাথে নৌকাও খুব দ্রুত চলতে শুরু করে, আর মেঘও কেটে যায়, কিন্তু সেলিমার স্বামীর সলিল সমাধি হয়ে যায়। এই ঘটনার পরে সেলিমাও পাগল হয়ে যায়, শেষ পর্যন্ত পাগলি অবস্থাতেই সে মারা যায়। সাদি মোহাম্মদের ঘটনা দিয়ে শুরু করলাম। রূপকথার গল্পের মতোই মনে হচ্ছিল আমার কাছে প্রত্যেকটি ঘটনা। সাদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দরী ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। যারা পুরো 1 সপ্তাহ ধরে অপেক্ষা করেন তাবিজ অনুষ্ঠানে আপনার জীবনের ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করবেন, এখনই সেই সময়। অনেকে আছেন যারা আগে থেকেই লিখে রেখে দেন এবং এই সময়টাতে একসঙ্গে সেন্ড করেন, তাদের প্রত্যেককে বলি, আপনার জীবনের ঘটনা লিখে পাঠান। ফেসবুকে পাঠালেই সবচেয়ে ভালো, একসঙ্গে পুরো ঘটনা আমি পেয়ে যাব এবং সেখান থেকে আমি সেই ঘটনাগুলো সবার সঙ্গে পরে শেয়ার করতে পারবো। সুতরাং যারা অপেক্ষা করছেন বা যারা শুনছেন এখন পর্যন্ত আমার সঙ্গে যুক্ত আছেন, তাদের বলবো আপনার জীবনের ঘটে যাওয়া সেই ঘটনাগুলো ফেসবুকে লিখে পাঠান, তাহলে সেটা আমার কাছে এসে পৌঁছাবে। আমাদের সঙ্গে আমাদের অতিথি রয়েছেন সবুজ ভাই, আমরা তার কাছে একটু আসতে চাই। সবুজ ভাই জীবনের কোন একটি ঘটনা দিয়ে শুরু করবো আগে আমাদের আজকের অনুষ্ঠান। সবুজ ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজত করুক, মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে। নিশ্চয়ই।
ঘটনায় যাওয়ার আগে আমি বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আগে জিনকে তৈরি করেছে। এই জিন মানুষের বিভিন্নভাবে ক্ষতি করে। জিন নিজেই বলতেছে যে আল্লাহ, আমি ধোঁয়াবিহীন আগুনের থেকে তৈরি হয়েছি। এই জিনের প্রভাবে আদম হাওয়া যেরকম জান্নাত থেকে দুনিয়াতে আসলো, এরকম প্রতিটা মানুষ জিনের প্রভাবে এরকম খারাপ আচরণ, খারাপ কাজগুলো করে থাকে। আমাদের মুসলমান ধর্ম অনুযায়ী আমরা জিন বলি, আর অন্যান্য ধর্মতে প্রেতাত্মা, পিশাচ, কালো জাদু ইত্যাদি ইত্যাদি বলে থাকে। এই জিন বিভিন্ন জাতের হয়ে থাকে। এই জিনদের অনেক জাত আছে, যেরকম মারিদের এক কাজ, মারিদ বর দেওয়ার জন্য বিখ্যাত। আচ্ছা। এরপরে আছে জ্যান হচ্ছে মানুষকে সাহায্য করে। যদি আপনারা জিন বিষয়ক বা আপনাদের পরিচিত বড় হুজুর থাকে, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন। এরপরে আছে ঘোল জিনদের ভিতরে একটা মারাত্মক জাতি। এরা বিভিন্ন রকমের রূপ ধারণ করতে পারে, পদার্থের রূপ ধারণ করতে পারে, এরকম গাছপালার রূপ ধারণ করতে পারে, সাপের রূপ ধারণ করতে পারে। এরা বিশেষ করে শ্মশান, ময়লা জায়গা, জঙ্গল এসব জায়গায় থাকে। মহিলা জিনদেরকে বলা হয় এদের জাতের ভিতরে ঘোলরা। এরপরে আছে ইফরিত, তিমনি, সিং, শয়তানও আমরা যাকে শয়তান বলি, এটাও জিন জাতের ভিতরে একটা জাত, এর নাম শয়তান। এ যখন মানুষের উপরে ভর করে, এর কোনো বিবেক বিবেচনা বুদ্ধি থাকে না। সে মানুষ কি করছে, সে মানুষ কি করবে, এর কোনো ধারণা থাকে না। ইফরিত যখন মানুষের উপরে এরকম ভর করে, তখন সে মানুষটা অনেক রাগী হয়ে যায়। সে রাগের বশবর্তী হয়ে কাউকে খুন করতে পারে, তার পরিবারে এরকম কোনো সর্বনাশ আনতে পারে। এরকম আমি বিভিন্ন জিন নিয়ে জিনি পরিবেশে থেকেছি, এরকম জিন নিয়ে অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা করেছি। এরকম শ্মশানঘাটে আমার এরকম একটা কাহিনী হয়েছিল ঘোল জিনের সাথে। তো আমি ঢাকায় থাকি, আমার কুমিল্লার এক বন্ধু আছে, ওর নাম শাকিল। তো ও আমাকে ফোন দিল, বন্ধু একটা কাজের প্রয়োজন। তো আমি বললাম কি কাজ? বলল আমার বড় ভাই এরকম একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়ের পরিবার কেউ রাজি হচ্ছে না। তো আমি বললাম এখন আমি কি করতে পারি? তো বন্ধু বলল যে এরকম বড় ভাই বলতেছে যদি তুই বড় ভাইয়ের সাথে শ্মশানঘাট যাস, তাহলে বড় ভাই নাকি শ্মশানঘাট থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবে, সেটা তাবিজে ভরে এরকম তার যে চাওয়া পাওয়া সেটা সে হাসিল করবে। আচ্ছা। এরকম সময় বললাম আমি রাজি হতে চাইলাম না। প্রথম আমি বললাম কুমিল্লা। তো ও বলতেছে বন্ধু একটু রাজি হ, তুই আস, সব খরচ টরচ সব আমি দিতেছি। তো আমি কুমিল্লা গেলাম। কুমিল্লা যাওয়ার পরে কুমিল্লা ইলিয়াটগঞ্জে নামলাম। তখন শাকিল আসলো। আসার পরে বললাম বন্ধু আর কোথায় যাইতে হইব? তখন বলতেছে বন্ধু কালাপোনা বাজার। রাত তখন 11টা বাজে। আমি আর শাকিল সিএনজিতে করে কালাপোনা বাজার যাচ্ছি। সিএনজি থেকে যাওয়ার সময় দেখলাম যে আশেপাশে যে পরিবেশ, একটা মানুষও নাই, পুরাটা জঙ্গলের মতো, চারদিকে একদম নির্জন। আমরা যাচ্ছি যাওয়ার পরে 1.5 ঘন্টা হবে আমরা পৌঁছালাম বড় বাড়ি ঘেটে। তখন শাকিল তার বড় ভাইয়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। ওর বড় ভাইয়ের নামটা আমার মনে নাই। তো বড় ভাইয়ের সাথে আমি পরিচয় হইলাম, যে ভাইকে বললাম যে ভাই আপনি শ্মশানঘাটে কি জন্য যাওয়ার কথা বলতেছেন? তো ওই ভাই বলতেছে যে ভাই আমার সাহস হচ্ছে না, তুমি যদি আমার সাথে যাও তাহলে ভালো হয়। আমি বললাম অবশ্যই, রাজি হলাম। আর ওনার নাম ছিল সুমন। আচ্ছা। তখন তার সাথে যখন পরিচয় হইলাম তখন সে বলল সুমন। হ্যাঁ, নামটা মনে পড়ছে এখন, সুমন তার নাম। সে ছিল হিন্দু, শাকিলরা হিন্দু। তখন আমরা গেলাম শ্মশানঘাটের উদ্দেশ্যে, রওনা হইলাম। হাঁটতেছি 1 ঘন্টার মতো হাঁটতেছি। এক পাশে গ্যান্ডারি ক্ষেত, এক পাশে পানি। হাঁটতে হাঁটতে সুমন ভাইয়ের অবস্থা অনেকটা ভয়ানক। আচ্ছা।
আমার তো এরকম ভয় নাই, কারণ আমি এর ব্যাপারে অনেকবার শ্মশান ঘাটে গেছি। এরকম আমি বিক্রমপুরে গেছি, ডেমরা গেছি। এটা লাইভ ভিডিও আছে, আপনারা চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন, ভূতের খোঁজে এরকম ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন। তো আমি গেলাম, যখন আমরা শ্মশান ঘাটের ঘেটে উপস্থিত, তখন একটু চিকন হ্যাংলা পাতলা লোক আসলো। আইসা বলো সুমন ভাই বলতাছে যে আমরা ভিতরে ঢুকবো। তো ওই লোকটা বলতাছে, ওনাকে ডুঙ্গা না চুঙ্গা বলে, যে ওই শ্মশান ঘাটের লাশের ময়লা আবর্জনা বা লাশটা এরকম লাশ নাকি উঠে গেলে এরকম ভাঁজ করে এদের ময়লা আবর্জনা আর কি, সাধারণত শ্মশান ঘাটের যে মৃত লাশটা পুরানো হয় এদের কাজ করে আর কি। আচ্ছা। তখন আমাকে বলল যে আপনারা যে ভিতরে যাবেন কি কারণে যাবেন? তো বলল আপনি কি ধর্মের? আমি বললাম আমি মুসলমান ধর্মের। সুমন ভাইকে জিজ্ঞাসা করলো, সুমন ভাই বলল আমি হিন্দু ধর্মের। তখন আমাকে বলল যে সুমন ঢুকতে পারবে, আপনি ঢুকতে পারবেন না। আপনাকে নিষেধ করলো? হ্যাঁ, আমাকে নিষেধ করলো। তো আমি প্রশ্ন করলাম আমি কি কারণে ঢুকতে পারবো না? তখন বললো হ্যাঁ ঢুকতে পারবেন একভাবে। আমি কিভাবে ঢুকতে পারবো? যে আপনাকে এরকম পেশাব করে উজু করতে হবে। আমি বলতেছি না, এটা ইম্পসিবল, এটা করা সম্ভব না। আমি মুসলমান, আমি পেশাব করে উজু করবো কেন? মানে পেশাব দিয়ে আপনাকে উজু করতে হবে? আচ্ছা। তো আমি হতভম্ব হয়ে গেলাম যে পেশাব করে আমি উজু করুম? আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত না পড়তে বলে 3 ওয়াক্ত পড়ি। আর আগে আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজই পড়তাম, যখন সময় হয় পড়ি। জি। তখন একটু আতঙ্ক খেয়ে গেলাম, কিন্তু আমি ভীত হলাম না। আমি বললাম যে কেন এভাবে যদি ঢুকি তাহলে কোনো সমস্যা আছে? উনি বলতেছে যদি ঢুকেন, যদি কোনো সমস্যা হয় আমি দায়ী না। তো আমার চিন্তা ভাবনা, আমি জিন সম্বন্ধে জানি, তো আমি এরকম বিচলিত হলাম না, আমি ঢুকে গেলাম শ্মশান ঘাটে। আচ্ছা। তখন সুমন ভাই তার কার্য হাসিলের জন্য এরকম চুল আর যেগুলো প্রয়োজন হয় মাটি, এগুলো সংগ্রহ করা শুরু করল। সংগ্রহ করার এক অবস্থায় সুমন ভাই সারা শরীর ঘামে ভরে গেল। বলতেছি ভাই ভয় পাইতেছেন? বলতেছে না ভাই তুমি তো আছো। আমি আছি ঠিক আছে, কিন্তু ভাই জায়গাটা অনেক খারাপ, যত তাড়াতাড়ি পারি চলেন চলে যায়। সুমন ভাই বলতেছে সবকিছু তো নেওয়া হইল না, এমনকি এখন কি দরকার? বলতেছে হিন্দুদের বাচ্চারা মারা গেলে এদের কবর আলাদা দেয়। আচ্ছা। আমি বলতেছি যে ভাই সমস্যা নাই, আমি আসি, আপনি যা করার করেন। তখন আমি একটা সিগারেট ধরালাম, স্টার সিগারেট। তো গ্রামে এরকম পাওয়া যায় না আর কি, যেটা পেলাম সেটাই ধরালাম, ধরিয়ে খেলাম না, আমি ফেলে দিলাম সিগারেটটা, টেনশনে ধরালাম। আচ্ছা। তখন ওই কবরের সামনে গেল, ছোট ছোট কবর, উনি ওনার জিনিস সংগ্রহ করলো। সংগ্রহ করার পরে আমরা যখন গেট থেকে বের হব, তখন ওই যে সেই লোক যে শ্মশান ঘাটের পাহারা দেয় বা শ্মশান ঘাটের কাজ করে, ডুঙ্গা বা চুঙ্গা বা ডুম নামে যারা যে নামে বলে, সে আমাদেরকে বলতাছে, বিশেষ করে আমাকে বলতাছে যে ভাই এদিকে আসেন। আমি বললাম কি? বলতাছে আপনারা দুজনই যাচ্ছেন, দুজনকে বলতাছি আপনারা পিছে তাকাবেন না। আমি বললাম পিছে তাকালে কি হইব? পিছে তাকাইলে সমস্যাটা কি? তো সুমন ভাই বলতাছে উনি আমাদের ধর্ম সম্পর্কে জানে, তুমি এটা নিয়ে গারামি করো না। তো আমি জানি ভয় পেলেই এখানে সমস্যা। তো আমি একটু উল্টো পাল্টা কথা বলতে আছে, আমি পিছে তাকাইলে সমস্যা কি? তো উনি যখন রিকোয়েস্ট করতেছে যে ভাই পিছে তাকায়েন না, আপনি আমার ছেলের মতো, তো আমি বলতেছি আচ্ছা পিছে তাকাবো না। তো হাঁটতাছি। আর রাস্তাটা, এটা গ্রামের কি বলে আপনার, এক ধরনের সরু রাস্তা, চিকন। তো এরকম এক রাস্তায় আমরা আছি, এক সাইডে, এই সাইডে পানি, এই সাইডেও পানি। আপনারা এরকম যখন আমি বিক্রমপুর শ্মশানঘাটে গেছি, গেলে দেখতে পারবেন, ভিডিওটা দেখলে এক সাইডে পানি, মানে পাও পিছলালেই আমরা পানির ভিতরে। আচ্ছা। আর যদি নদী আবার ভাঙতেছে, যদি নদীর ভাঙনে পড়ি আমরা টোটালি ডেড। এরকম অবস্থায় হাঁটতেছি, এরকম কুকুর আওয়াজ করছে। আপনি ওইখানে যখন গিয়েছিলেন তখন কি আপনি ভিডিও করেছিলেন এটা? না, কুমিল্লারটা ভিডিও হয়নি। কুমিল্লাতে করেননি? বিক্রমপুরেরটা ভিডিও হয়েছে। আচ্ছা, ওকে, হ্যাঁ। তখন আমি আর কি কুকুর ডাকতেছে, আমিও কুকুরের ডাক শুনতেছি। তো সুমন ভাই কুকুর অনেক জোরে জোরে শব্দ করতেছে। তো সুমন ভাই বলতেছে ভাই কুকুর ডাকতেছে, বিড়াল ডাকতেছে, অনেক কিছু ডাকতেছে।
আমাকে কি ডাকতেছে? আমি তো শুনতেছি কুকুরের ডাক। আর কুকুর তো সাধারণত ডাইকাই থাকে, মানুষ রাত্রে দেখলে এমনি কুকুর গিয়ে গো করে। তো সুমন ভাই হঠাৎ করে পিছে তাকায়। পিছে তাকানোর পরে আমি ওই লোকের কথাটা, ওই ডুঙ্গা বা চুঙ্গা আপনারা যাই বলেন, ওই শ্মশান ঘাটে যারা কাজ করে ওই লোকের কথাটা চিন্তা করলাম। উনি তো পিছে তাকাইতে মানা করছে। আমি সুমন ভাইকে বলতাছি, এই সুমন ভাই কি করতেছেন আপনি? আপনি পিছে তাকাচ্ছেন কেন ভাই? আপনাকে তো পিছে তাকাতে মানা করছে। তো উনি আমার কথা শুনে সামনে তাকালো। কুকুর এইভাবে ডাকাডাকি শুরু করলো, এরকম ভয়ানক ডাকাডাকি শুরু করলো। আমি পিছু দিত না, এরকম আমি অনেক কুকুরের ডাক শুনছি। এরকম আমাদের ঢাকায় বা কোনো জায়গায় গ্রামে অপরিচিত বাড়িতে গেলে 4-5টা কুকুর একসাথে ডাকে। তো সুমন ভাই আবার পিছে তাকালো। এবার আমাকে বলতেছে যে ভাই এগুলো তো কুকুর না। আমি বলতেছি এগুলো কুকুর না তো, এগুলো কি? আপনি কি বলতেছেন? বলতেছে ভাই একটা কুকুর 5টা হাতির মতো বড় লাগছে। আমি বললাম একটা কুকুর 5টা হাতির মতো? তখন আমার মাথায় এটা খেললো যে উনি যে পিছে তাকাতে আমাদেরকে মানা করলো, অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। তো আমি সুমন ভাইকে এরকম ধরলাম, এই ভাই কি বলতেছেন? আমি পিছে তাকালাম না, সুমন ভাইয়ের ঘাড়ের উপরে আমার ডান হাতটা দিয়ে তার ঘাড়ের উপরে এভাবে তাকে ধরে আমার দিকে চাপ দিলাম। জি ভাই কি বলতেছেন? কোনো কুকুর টুকুর নাই। আমি আর কি ওনাকে বুঝতে দিতেছি না, আমি সাহস দিতেছি। বলতেছে কোনো কুকুর টুকুর নাই। উনি বারে বারে বইলাই যেতেছে যে ভাই একটা কুকুর একটা হাতির মতো লাগে। তো আমি বলতেছি কিভাবে ভাই একটা কুকুর একটা হাতির মতো লাগে? কিছু নাই। আমি ওনাকে জাবড়ে ধইরা বলতেছি, হাসতেছি, ভাই কিছু সমস্যা নেই, আপনি আসেন, আপনি ভুল দেখতেছেন, আসেন। আপনি সাহস দিচ্ছেন তাকে অনেকটা? হ্যাঁ আমি সাহস দিচ্ছি, কেন ওই লোকটার কথা আমার মেমোরিতে আছে যে উনি বলছে যে পিছে তাকাবেন না। সাহস দিচ্ছি। কতক্ষণ পরে আমরা গ্রামের ভিতরে ঢুকে গেছি। তো গ্রামের ভিতরে ঢুকার পরে এখন আর আমাদের এই গ্যান্ডারি ক্ষেত বা নদী নাই, এখন সব গাছ, গাছ আর বাঁশ ঝাড়। হঠাৎ করে একটা বাস আমাদের সামনে পড়লো না, মানে আমাদের সামনে একটু নাড়া দিল, হালকা নাড়া দিল। নাড়া দেওয়ার পরে বিলাই আকৃতির, বিলাই বলবো না আমি কি কারণে, অন্ধকারে পুরাটা বোঝা যাচ্ছে না, বিলাই আকৃতির চোখ, বিলাইয়ের থেকে সাইজ বড়, বিলাইয়ের থেকে বড় সাইজ হবে, এরকম ঘোরাঘুরি করছে, আশেপাশে ঘোরাঘুরি করছে। তো আমার এটা মাইন্ডে আমি এটা জীব জানোয়ার ধরে নিছি যে সুমন ভাই অন্য কিছু দেখতেছে। আচ্ছা, সুমন ভাই বলতেছে, আমি বলতেছি বিড়াল, উনি বলতেছে বিড়াল না। তো ভাই আমি বলতেছি কি? বলতেছে ভাই একটা মহিলা ঘুরতেছে, এর মাথা কাটা। আমি কি বলতেছেন আপনি আধ্যাত্মিক কথাবার্তা? এখানে মহিলা কোথায় দেখতেছেন? আমি দেখতেছি একটা বিড়াল মনে হয় আশেপাশে তা ঘুরতেছে। না, সুমন ভাই বারে বার বলতেছে একটা মহিলা ঘুরতেছে, মহিলা আমাকে ডাকতেছে, এর মাথা নাই ভাই, এর চোখ এরকম। আমি কই মাথা নাই বলেন, আবার চোখ এরকম কয় ভাই, আবার মাথা লাগায়। উনি এরকম অনর্গল উল্টা পাল্টা কথা বলতেছে, কিন্তু আমি কিছু দেখতেছি না। এক পর্যায়ে উনি অজ্ঞান হয়ে গেল, আর কেউ অচেতন অজ্ঞানের মতো হয়ে গেল, চোখগুলা খোলা কিন্তু কোনো কথা বলে না। আমি বলতেছি এই সুমন ভাই শুনতেছে না। আমি কি করলাম, ওনাকে কোনো মতে ধরে সেখানে একটা মসজিদ আছে, মসজিদটা আমাদের ঢাকার মসজিদের মতো না, মসজিদের পাশে অনেক জায়গা আছে, তো মাটির জায়গা আছে। আমি সেখানে নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলাম যে কেউ আছেন, কেউ আসলো না। হঠাৎ করে 10-15 মিনিট পরে এক হুজুর বের হয়ে আসলো। হুজুর নাকি আমি জানি না, ওনার দাঁড়িয়ে আছে বড় বড়, তো ধরে নিলাম হুজুর বেরে আসলো। বাবা কি হয়েছে? তো আমি বলতেছি যে এরকম উনি কি দেখা জানি ভয় পাইছে। তো ওনাকে আমি আর শ্মশান ঘাটের কথা বললাম না। তো হুজুর বললো উনি মনে হয় কিছু দেখছে, আর জায়গাটা খারাপ, আপনারা যে জায়গা থেকে আসতেছেন এই জায়গাটা খারাপ। তো আমি বললাম চাচা এখন কি করা যায়? বললো ওনাকে নিয়ে আমাদের রুমে আসেন। তো উনি আবার সুমন ভাইকে চিনতে পারছে, ওনাদের গ্রামের লোক, উনি চিনতে পারছে। চিনা ওনাকে ঘরে নিয়ে গেল। ঘরে নেওয়ার পরে ওনার সকালে জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পরে আমি সুমন ভাইকে বললাম, উনি কিছুই মনে পড়ে না ওনার। উনি বাড়ি বলে যে বড় বড় হাতি, এরকম উনি যা দেখছে সেটা বলতেছে। তা আমি বললাম যে ভাই আপনার জিনিস কই, আপনি যেগুলা নিচ্ছিলেন? বলে এটা তো আমার হাতেই ছিল। আমি কই কোথায়? আপনার কাছে তো নাই। মানে যেগুলো তা আপনারা সংগ্রহ করতে গিয়েছিলেন সেখানে এগুলো ছিল না। আচ্ছা, তখন আমরা আবার সকালে গেলাম এরকম বাজারের কাছে, যেখানে সুমন ভাই এরকম হতভম্ব হয়ে গেছে, অজ্ঞানের মতো হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। সেখানে গেলাম, যাওয়ার পরে অনেক খুঁজলাম, কিছু পেলাম না। কিন্তু ভাগ্যবশত সুমন ভাইয়ের ভাগ্য আল্লাহ তাআলা লেখা দিছে, সেই মেয়ের সাথে সুমন ভাইয়ের বিয়ে হয়েছে।
সেই বিয়ে আমি আমার বড় ভাই আমার আম্মা খেতে গেছি। আম্মারা জানেন, আমার বড় ভাইও জানেন এরকম কাহিনী। আপনার নীরব কমিউনিটি সেন্টারে আমরা দাওয়াত খেয়েছি। আল্লাহ তাআলা তৌফিকে রাখছিল। অদ্ভুত। এবং আপনার সুমন ভাই এখন ভালো আছেন তো না? হ্যাঁ, এখন ভালো আছে, তার বাচ্চাও আছে মাশাআল্লাহ। আল্লাহর রহমতে, একটা মেয়ে একটা ছেলে। সব দিক থেকেই ভালো থাকুন। এবং খুব লোমহর্ষক একটা ঘটনা দিয়ে আজকে আমরা শুরু করলাম। সবুজ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো অনেক অনেক ঘটনা আমরা শুনবো সবুজ ভাইয়ের কাছ থেকে, তবে তার আগে আমাদের লিসনারদের পাঠানো কিছু ঘটনা দেখে একটু চোখ বোলাতে চাই। অনেক বন্ধু কিন্তু লিখে পাঠিয়ে দিয়েছেন তাদের জীবনের ঘটনা। অনেকেই তাদের পরিচিত অনেক মানুষের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করছেন এক এক করে। আর পোস্টটিকে শেয়ার করবেন বেশি করে, যাতে করে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। আর যে অরণ্যর সাথে আপনি রয়েছেন, শুনছেন ক্যাপিটাল FM 94.8। তাবিজ শনিবারের বিশেষ আয়োজন, 2 ঘন্টার আয়োজন, রাত 11টা থেকে 1টা পর্যন্ত। এমডি আলিফ যিনি লিখে পাঠিয়েছেন, আমার ঘটনাটি পড়ে শোনানো হোক। হোক তাহলে, তবে তাই হোক। আসসালামু আলাইকুম অরণ্য ভাই, জিজ্ঞেস করলাম কেমন আছো, কারণ আমি জানি তুমি সর্বদা ভালোর দলে। আমি চেষ্টা করি সর্বদা ভালো থাকবার জন্য, এবং আশা করি তুমিও ভালো আছো। তাবিজে এটি আমার প্রথম ঘটনা, তাই ভালোভাবে না লিখতে পারার জন্য দুঃখিত। বাহ, খুব সুন্দর একটা শুরু তুমি করেছো। আমার নাম মোহাম্মদ আলিফ। আমার বাড়ি নরসিংদী জেলার ঘোড়াশাল পৌর এলাকায়। আমি নরসিংদী জেলার স্বনামধন্য স্কুল ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক। আসলে অন্য কোনো ঘটনা ঘটেছিল কিনা, আমার মনে হয় যে তারপরে হয়তো আরো কিছু ছিল, তিনি পুরোটুকু লিখেছেন কিনা জানি না। তবে লেখার ধরন এবং ভূমিকা খুবই চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে লিখবার জন্য। যারা সঙ্গে রয়েছেন তারা জানেন যে একসঙ্গে পুরো ঘটনা না লিখলে আসলে আমাদের শ্রোতাদেরও মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যায়। আমিও যখন ঘটনাটি পড়ে শোনাই তারপর আমারও আসলে আগ্রহ থাকে যে তারপরে আসলে কি হয়েছিল। যাই হোক, তারপরের ঘটনায় যাই। যিনি লিখে পাঠিয়েছেন তার নাম আসিফ আল আকাশ। আমাদের খুব নিয়মিত একজন শ্রোতা। আমাদের প্রত্যেক সপ্তাহেই তিনি কোনো না কোনো ঘটনা লিখে পাঠান। ঘটনাটি শুনেছি কালকে আমার এক ফ্রেন্ড উল্লাসের কাছ থেকে। ঘটনাটি ঘটে টাঙ্গাইলের মির্জাপুরে। আমার সেই ফ্রেন্ড উল্লাস একদিন মোটর সাইকেল নিয়ে পাথরঘাটা যাচ্ছিল। হঠাৎ একটা মাইক্রোবাস এসে উল্লাসের মোটর সাইকেলের সাথে বাজিয়ে দেয়। মোটর সাইকেলটি ছিল উল্লাস, মঈন ও নাইম। তো আচ্ছা, মোটর সাইকেলে ছিল উল্লাস, মঈন এবং নাইম, তার মানে 3 জন ছিল। ওকে, মঈন আর নাইম বেশি আঘাত পায় না, কিন্তু উল্লাস ছিল মোটর সাইকেলের চালক। তো সেখানকার লোকজন উল্লাসকে ধরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। পরে ডাক্তাররা উল্লাসকে মৃত ঘোষণা করে। তো তারপর উল্লাসকে যখন ময়নাতদন্ত শুরু করার জন্য লাশ কাটা ঘরে নিয়ে যায়, তখন ডোম মানে যারা লাশ কাটে, সেই লাশ কাটা লোকটির নাম হলো কুলুমিয়া। আরো তার সাথে কয়েকজন ছিল, কিন্তু কুলুমিয়া ছিল মেইন। সে যখন উল্লাসের বুকে ছুরি দিতে যাবে, সেই কুলুমিয়া লক্ষ্য করছে উল্লাসের নিঃশ্বাস চলছে। তো সে ভয় পেয়ে ডক্টর রোমানকে ডাক দেয়। কুলুমিয়া বলে, স্যার, লাশটা তো এখনো নিঃশ্বাস নিতেছে। ডক্টর রোমান বলে, আপনি কি আমার সাথে ফাজলামি করেন? আমি তো দেখতে পাচ্ছি না। কিন্তু কুলুমিয়া ছাড়া আর মির্জাপুরের সবাই জানে, কিন্তু আমি কালকে উল্লাসের কাছ থেকে শুনেছি এখন উল্লাস ভালো আছে। দোয়া করবেন ওর জন্য। ওর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমাকে নক দিয়ে আমি যোগাযোগ করিয়ে দেব। সত্য ঘটনা লিখে পাঠিয়েছেন। এবং হ্যাঁ, সেটাই আসিফ আল আকাশ যেটা বলছেন, যদি কেউ যোগাযোগ করতে চান আসিফ আল আকাশকে আমরা আমাদের ফেসবুকের আইডি থেকে আপনারা খুঁজে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। অনেকের মনের মধ্যেই থাকে কোনো একটি ঘটনা শুনবার পরে এরপরে আসলে কি রয়েছে বা ঘটনাটি কতটুকু সত্য সে বিষয় সম্পর্কে জানবার একটা ইচ্ছে থাকে। এই জায়গায় একটি কথা বলে রাখতে চাই, আসলে সত্য মিথ্যের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা যাই না, আমরা যেতে চাইও না। আমরা বিশ্বাসও করি না, ঠিক অবিশ্বাসও করি না। আর ঠিক সেজন্যই বলি, বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানের জগৎটাতে শনিবারের এই 2 ঘন্টায় আমাদের বসবাস, এবং সেখানে আপনাকে স্বাগত জানাই। আরো অনেকগুলো ঘটনা রয়েছে, এক এক করে সেসব ঘটনাগুলোতে আমাকে আসতে হবে।
এবারে যার ঘটনা পড়ে শোনাব আব্দুল্লাহ আল মুজাহিদ। বলেছেন, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আব্দুল্লাহ আল মুজাহিদ ভাই। আমি আব্দুল্লাহ, পর্তুগাল থেকে। বলে রাখা ভালো, আমি একজন হাফেজ। আমি যখন হিফজ বিভাগে পড়ি তখনকার ঘটনা। কুমিল্লা জেলার প্রত্যন্ত গ্রামে একটি বিশাল মাদ্রাসা ছিল, চতুর্দিকে প্রায় 5 তলা ভবন। মাদ্রাসা থেকে মোটামুটি 5 মিনিটের দূরত্বে একটি মসজিদ ছিল, সেখানে গিয়ে আমাদেরকে নামাজ পড়তে হতো। একদিন ঈশার সময় পুরো গ্রামে কারেন্ট নাই, বৃষ্টিতে থমথমে অবস্থা। সকল ছাত্ররা সেই দূরবর্তী মসজিদে নামাজ আদায় করতে গেছে। আমি লুকোচুরি করে নামাজে আর গেলাম না। মাদ্রাসা ভবনে 3য় তলায় থেকে গেলাম। হঠাৎ নিচতলার পাশে পানি সেচের মেশিন ঘর থেকে বিকট শব্দ পেলাম। মা মা বলে চিৎকার আসছে। একটু অবাক হলাম, গা থমথম করে উঠল। কৌতূহলবশত নিচে নামলাম। হঠাৎ দেখি সেচ মেশিনের সামনে জমানো পানিতে আমার বন্ধু মোশাররফকে কে জানি চুবাচ্ছে। রকি রায়হান রয়েছেন, সিয়াম শায়ান আছেন আমার সঙ্গে, দিগন্তের সেই আমি, সেই সঙ্গে বাঁধন ইসলাম বাঁধন, মেহরাব ইসলাম মিতু। দেখতে পাচ্ছি তাকে রহস্যময় জীবন। নাদিয়া ইসলাম তিনি শেয়ার করেছেন, মায়াদ আহমেদ সাকিন তিনি রয়েছেন সঙ্গে, জেরি সেই সঙ্গে রয়েছেন এমডি মাহফুজুর রহমান, হাসান মাহবুব রয়েছেন মায়াদ শেখ, সেই সঙ্গে আরো অনেক অনেক বন্ধু রয়েছেন যারা শেয়ার করছেন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই। আরো বেশি করে শেয়ার করুন যাতে করে সবার কাছে পৌঁছে যায় আজকের এই তাবিজ অনুষ্ঠান সম্পর্কের পুরো ঘটনা। আরো অনেক বন্ধু ঘটনা লিখে পাঠাচ্ছেন, তাদের ঘটনাগুলো পড়বো। তবে তার আগে আরেকবার আমরা একটু আমাদের অতিথির কাছে আসতে চাই। সবুজ ভাই, এরপরে আপনি আমাদেরকে আর কোন ঘটনা শোনাবেন এখন? এরপরে আমি আপনাকে বিক্রমপুরের একটা ঘটনা বলি। তখন আমি জিন সাধনা করার জন্য আর কি আকুল প্রচেষ্টা চালাচ্ছি। আচ্ছা। জিনদের ভিতরে একটা জাত আছে, এর নাম ইফরিত। জি। এই ইফরিত সম্পর্কে কিছু বলি, না হলে বুঝবেন না। জি। হয়তো এই ইফরিত মানুষের সাথে সংসারও করে। আচ্ছা, সেটা কিরকম? হ্যাঁ, মানুষ বুঝে না। এ মানুষের সাথে থাকে, মানুষের সাথে সহবাস করে, মানুষের সাথে সংসার করে, এদের বাচ্চাও হয়। এদের যে বাচ্চা হয় সাধারণত এদের বাচ্চাদেরকে নাচ বা শিখ বিভিন্ন জাতের বলে থাকে। আমরা সাধারণত নাচ বলি বা সিং বলি। সিংহ জিনদের একটা জাতি তেমনি। তো এই ইফরিত আর জ্যান একটা জিন জাতি। এই জ্যান মানুষকে উপকার করে। আপনারা যদি আরব উপন্যাস পড়েন বা বিভিন্ন পুরানো বই পড়েন, আরবিয়ান গ্রন্থ পড়েন, সার্চ দিলে এখন পাবেন জ্যান সম্পর্কে। জ্যান মানুষকে উপকার করে, উপকারী বন্ধু, বাতাসের মাধ্যমে আসে। জ্যান সাধারণত উপকার করে বেশি ঘোল জিন থেকে। ঘোল জিন যেটা খারাপ জিনদের ভিতরে আমি বিবেচনা করি, একদম খারাপ একটা জিন জাতি। শুধু ঘোল না, আরো খারাপ জিন জাতি আছে অনেক। আল্লাহ তাআলা সৃষ্টি এরকম অনেক জিন জাতি আছে, এরা অনেক খারাপ। তো যখন এই দুইটা জিন জাতির আমি এরকম জিন সাধনা করতেছি, তো আপনারা হয়তো জানেন কেউ কেউ, আবার কেউ কেউ নাও জানতে পারেন। জিনদের পছন্দের খাবার যেরকম আমাদের পছন্দের খাবার মাছ মাংস, কারো আবার ফল, এরকম বিভিন্ন মানুষের পছন্দের খাবার আছে। জিনদের পছন্দের খাবার হচ্ছে হাড্ডি আর গোবর। আর জিনরা সাধারণত আমাদের মতো এত কম দিন বাঁচে না। ওদের না বালেক হইতে আমার সাধারণত যেটা জানা এরকম 500 থেকে 800 বছর লাগে এদের না বালক হইতে। তো আমি এরকম জিন সাধনা করতেছি, মানে হাড্ডি গোবর নিয়ে বৈশা মানে প্রাপ্তবয়স্ক হতে। হ্যাঁ। এদের প্রাপ্তবয়স্ক হইতে 500 থেকে 800 বছর লাগে। হ্যাঁ, বছর লাগে এদের। আর এদের মৃত্যুও হয় বৈচিত্র্যপূর্ণ ভাবে। আর আমি একটা কথা বলতে চাই, মুসলমান হিসাবে আপনাকে জিনকে বিশ্বাসী করতে হবে। জি। এটা ইমানের একটা অঙ্গ। আর এই জিনকে অন্যান্য ধর্মের লোক প্রেতাত্মা, আমি তো বললাম আগে, অনেকে পিশাচ, ডাকিনী, বিভিন্ন নামে ডাকে। আর এই জিনরা বিশেষ করে খারাপ জিনগুলা যে রূপ ধারণ করে সাপের রূপ, যেটা বাইবেলেও পাওয়া যায়, এরকম বিশেষ বিশেষ গ্রন্থে পাওয়া যায়, কোরআনে পাওয়া যায়, সাপের রূপ ধারণ করে বেশি। আরো বিভিন্ন রূপ আছে, এরা সব রূপই ধারণ করতে পারে। এই যখন আমি জিন সাধনা করতেছি, এরকম বসে রয়েছি হাড্ডি গোবর নিয়ে, চক আইকরা
তিমুনি চক এরকম চকটকাইকা আমি বসে রয়েছে হুম। যে ইফরিত আসবো, ইফরিতের সাথে আমি কথা বলবো আর কি। আচ্ছা। আর আমার সাথে ইফরিত ছিল, দীর্ঘদিন ছিল, কিন্তু সে কি করতে পারেনি, বংশ বিস্তার করতে পারেনি। কি কারণে? আমি বিবাহ করি নাই। ইফরিত সাধারণত মানুষের ভিতরে থাকে বংশ বিস্তার করার জন্য। আর ইফরিত এছাড়া মানুষের ঘরবাড়ি ছাড়া যেসব জায়গায় থাকে, পুরানো কেল্লা, পাহাড়ে, এসব জায়গায় সাধারণত থাকে, পুরানো বাড়ি, এসব জায়গায় ইফরিত থাকে। আর ইফরিতের রাগ অনেক, তো ইফরিতকে বশ করার জন্য আর জ্যানকে ডাকার জন্য আমি বসে রয়েছি হাড্ডি আর গোবর নিয়ে। আচ্ছা। এরকম সময় হইতাছে না, কাজ হইতাছে না, জ্যান আইছে কিন্তু ইফরিত আসে না। ইফরিত আসে না, ইফরিত চলে গেছে, কেন জ্যান আসলে ইফরিত আসে না। তখন কিছুক্ষণ পরে আমি উঠে গেলাম। উঠে যাওয়ার পরে আমার এক ফ্রেন্ড আমাকে বলতেছে, ফোন দিছে, বন্ধু বিক্রমপুর যাইতে হইব। কি কারণে? বিক্রমপুর যাব না? বলতেছে না, দাওয়াত আছে, তোর যাইতে হইব। আমি বলতেছে আমি যাবো না। তো কিছু কাহিনী আর কিছু ঘটনা আমি লুকিয়ে রাখবো এই জায়গার, বিশেষ বিশেষ কিছু ঘটনা আছে, আমি বলবো না, এটা আমি নিজে গোপন রাখবো। আচ্ছা। তো আমি গেলাম, বিক্রমপুর গেলাম, বাসায় ফোন দিলাম। বিক্রমপুর যাওয়ার পরে আমাকে দাদা, ওর বড় ভাই অনেক আপ্যায়ন করলো। তো পূজা টুজা এরকম হইতেছে, তো বিভিন্নভাবে আপ্যায়ন করলো। বললাম তো কিছু কথা আছে যেগুলো বলা যাবে না। আপ্যায়ন করার পরে তখন রাত 12টা বাজে। রাত 12টা বাজার পর আমাদের একটা রুম দিল। তো দাদা বলতেছে, তোমাদের যে রুমটা দিছি এই রুমটা হচ্ছে নতুন, এই বাড়িতে কেউ ঢুকে নাই, কাঠের বাড়ি, দোতলা বাড়ি, আমাদেরকে থাকার জন্য দিল। আমাদের সাথে কিছু দিল না, সাধারণত বলে যে কোনো রকম থেকে কাটায় দাও রাতটা, নতুন বাড়ি। তো যে সম্রাট, যে বন্ধুর কাছে গেলাম, তো আমার জানা নাই যে ওর গ্রামের বাড়িতেও যায় না, এটা আমার জানা নাই। আর ও যে ভয় টয় পায় এটাও আমার জানা নাই। আচ্ছা। ও একজনকে ফোন দিল, ফোন দেওয়ার পরে ওর চাচাতো ভাই না কি জানি লাগে, ও আমাদের জন্য একটা খাতা আনলো, বালিশ আনলো। গ্রাম তো, আর প্রত্যন্ত অঞ্চলের মতোই অনেকটা। আনার পরে আমরা শুইলাম। শোয়ার পরে আমার সাথে কথা হইতাছে সম্রাটের, যে বলতেছে, বন্ধু তুমি তো এরকম এরকম কিছু জানো, যে পারলে কিছু কইরা দেখাও। আমি কি করলে তুই খুশি হবি? তো ও বলতেছে, আমি বললাম যে কিছু কাজ আছে, কিছু কথা আছে, আমি গোপন রাখবো। কি কারণে? যাতে আমার ক্ষতি না হয়, কারণ শয়তান, এই খারাপ জিন চায় মানুষের ক্ষতি করার জন্য। আমি বললাম কি কাজ করলে? তো আমার সাথে একটা বাজি লাগলো, কালী মন্দিরের পাশ থেকে এখানে কালী আছে, তুই এই জিনিসটা, তোর এত সাহস, তুই নিয়ে আসবি। আচ্ছা। আমি রাজি হয়ে গেলাম। কিছু কথা আছে আমি গোপন রাখলাম, সেখানে অনেক কথা আছে। আমি রাজি হইলাম। আমি রাজি হইয়া কালীর দিকে তাকায়া, হ্যাঁ এর আগে আমি কালেমা পড়ছি, আমিও ভয় পাইছি। কালী দেখতে বিকট, বিভৎস চেহারা। আমি কালেমা পড়ছি, তারপর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও পড়ছি। পড়ে আমি ডানে বায়ে না তাকিয়ে দিয়ে জাস্ট বলতে চাই হ্যারিং এ ছিলাম অনেক। আমি কালীর দিকে তাকিয়ে জিনিস দুইটা নিলাম। জিনিস দুইটা নেওয়ার পরে আমি আর কোনো দিকে তাকালাম না, তাকে সম্রাটের কাছে গেলাম। আরেক ফ্রেন্ড আছিল, আরো দুজন ছিল। তো বলতেছি, এই যে আনছি তো। তো বলতেছে, বন্ধু তুই এটা নিয়ে আইসস? এটা অসম্ভবের কি, নিয়ে আইসি তো। আপনার কাছে খুব স্বাভাবিক সেটা? হ্যাঁ, এখনো আছে আমার ওই জিনিসটা। আমি যে জিনিস আনছি, একটা অন্য কারো কাছে, একটা আমার কাছে আছে। তো আমি বলতেছি আমি নিয়ে আইসি তো। তো বলতেছে আচ্ছা চল। এখন রুমের ভিতরে ঘুমাইতেছি, সম্রাট ভয় পাইতেছে। আচ্ছা। যখন রাত 2টা বাজে, 2টো বাজে গেছে, তখন চালের উপর অস্বাভাবিক ভাবে এরকম গাছ থেকে কি জানি পড়তেছে। এরকম আমার সাথে কখনো হয় নাই, মানে প্রথম হইতেছে আর কি। গাছ থেকে টিপটাপ টিপটাপ পড়তেছে। তো আমি বুঝতে পারতেছি হয়তো নারকেল গাছে থেকে ওই যে মরা নারকেল থাকে না, ছোট ছোট নারকেলের টুকরা, এটা আমি এরকম মানে ভয় লাগে এরকম ভাবতেছি না, কিন্তু সম্রাট ভয় পাইতেছে। কিছুক্ষণ পরে বাড়িটা লড়তেছে, কাঠের বাড়ি তো। যখন বাড়িটা লড়তেছে তখন আমরা তিনজনই ভয় পাইতেছি, আরেকজন ছিল পাশে, সেও ভয় পাইতেছে। এখন আমি সম্রাটের দিকে তাকায় নিছি, ভয় ভয় চোখে তাকায় রয়েছি। তো আরেকজন তাকায় রয়েছে, ওর নামটা বলবো না, ও তাকায় নিছে। তো কি করলো, গেঞ্জি খুললা এরকম বডি দেখাইতেছে, এই দেখ বডি দেখ, কিছু আসলে ফাইট করুম।
আর সম্রাট বারবার বলতাছে তুই এগুলা নিয়ে আইছিস কি কারণে, এগুলার কারণে এগুলো হইতাছে। এরকম কিছু পরে জানলার ভিতরে আওয়াজ হইতাছে, এরকম ভয়ানক ভয়ানক আওয়াজ হইতাছে। বিড়াল না, মানে বিড়ালের আকারই হয়তো কিছু আইসা, ওরকম কিছু, কিন্তু বিড়ালের কণ্ঠ না, এরকম আওয়াজ করতেছে। এখন সম্রাট বলতেছে বাড়ি থেকে নেমে যাবো। তো আমি বলতেছে বাড়ি থেকে নেমে যাওয়া সম্ভব না। কি কারণে? এখানে একটাই বাড়ি, আশেপাশে কোনো বাড়ি নাই। আমাদের যে বাড়িটা একদম নতুন বাড়ি, কাঠের বাড়িতে আমি কখনো থাকি নাই, তখনই প্রথম থাকা আমার। এরকম জায়গা যে আমরা যে নামবো, নেমা কোথায় যাব? সামনে পুষ্কুনি, তারপরে মন্দির, আর এরিয়াটা পুরাদি হিন্দুদের এরিয়া। আবার আমি কালীর ওখানে যাই, আমি এরকম এরকম জিনিস নিয়ে আইছি। তো আমিও একটু ভীত। তা আমি অপেক্ষা করতেছি, আমি মনে মনে সূরা পড়তেছি, কিছু করার নাই। আমি সূরা পড়তেছি, ফাতিহা সূরা পড়তেছি, এরকম দুরূদ শরীফ পড়তেছি। বাড়ি কাঁপতেছে, তো কাঁপতেই আছে। এখন পেশাব ধরছে, কেউ পেশাব করতে পারতেছে না, বোতলের ভিতরে পেশাব করতে হইতাছে, এরকম বিভিন্ন খারাপ অবস্থায়। আর ওই জিনিস আমাদের সামনে আছে। এখন ওই জিনিস যে আমরা দিয়ে আসবো, দিয়ে আসাও সম্ভব না। কে যাবে? আমিও ভীত, সবাই ভীত। কি কারণে? বাড়িটা কাঁপতেছে, অনর্গল কাঁপতেছে। কতক্ষণ পরে আওয়াজ হইতাছে, কতক্ষণ পরে মনে হইতাছে কেউ থাপড়াইতেছে। তো এরপরে আমরা এইভাবে কাটিয়ে দিলাম। এভাবে কাটিয়ে দেওয়ার পরে যখন এরকম সকাল হলো, তখন আর আমরা ওই বাড়িতে রইলাম না। আমরা বাইর হয়ে গেলাম। বাইর হয়ে আমরা সবাই সবার দিকে এরকম তাকায় আছি যে কি হইলো রাত্রেবেলা। তো সম্রাট বলতেছে তোরে বলছিলাম। আমি বলতেছি তুই তো চ্যালেঞ্জ করছিস। আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি নাকি, আমি তো কাজটা করছি। এরকম তখন সরাসরি দেখা হয় নাই, কিন্তু সরাসরি অনেকবার দেখছি, 2 থেকে 3 বার আমি দেখছি। এরকম সরাসরি আমার সাথে দেখা হয়েছে, আমি সরাসরি ফেস টু ফেস দেখছি। এটা দেখছি হচ্ছে আমাদের যাত্রাবাড়ি এরিয়ার। আচ্ছা, যাত্রাবাড়ি এরিয়া একটা গলি আছে, বিশাল বড় গলি। এটাই সম্ভবত ঢাকার সব থেকে বড় গলি। আচ্ছা, এটা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকার সব থেকে বড় আড়ত, যেটা যাত্রাবাড়ি আড়ত, মাছের আড়ত। এটা হচ্ছে ঢাকার সব থেকে বড় আড়ত, মাছের আড়ত। হ্যাঁ, এটা মাদ্রাসা আছে পাশে। মাদ্রাসার পিছনের রাস্তা, সবাই জানে যে এই মাদ্রাসার পিছে যে জায়গাটা আছে, এটা অনেক ভয়ানক। এখানে জিন থাকে, আমিও জানি, শুনছি, আমি কখনো দেখি নাই। আর ওই আড়তের পিছন দিয়ে কেউ আসে না। আচ্ছা, তখন আমার খালা প্রেগনেন্ট ছিল। আমার বাসার সবাই আমার খালার বাসায়, তখন আমিও খালার বাসায়। তখন আম্মু বলতেছে কি করবি, বাসায় যাবি? আমি বলতেছি হ্যাঁ, বাসায় তো কেউ নাই, বাসায় বসে বসে টিভি দেখি। বলতেছে আচ্ছা যা। চাবি দিছে আমাকে, একটা টিফিন বক্সের বাটি দিছে। টিফিন বক্সের বাটির ভিতরে কিছু খাবার। কি কারণে? বাসায় কেউ নাই, আমি গিয়ে যাতে খাবারগুলা খেতে পারি। আমি টিফিন বক্সের বাটি নিয়ে, আমি আর যে রোড দিয়ে মানুষ চলাচল করে ওই রোড দিয়ে ঢুকলাম না, আমি ওই লং চিপা দিয়ে আমি ঢুকে গেলাম। মাছের আড়তের পিছন থেকে আসতেছি, এটা আমি পার করে ফেলাইছি, আমি কিছু দেখি নাই। আরো চিপাগুলি, মানে ওই যত 5টা আছে আমি সব পার করে ফেলাইছি। একটা জায়গা আছে যে জায়গাতে অনেকেই অনেক কিছু দেখছে। আচ্ছা, সেটা আমার জানা ছিল, কিন্তু আমি যে দেখবো সেটা আমার মাথায় কখনো চিন্তা হয়নি। অনেকেই দেখছে জিনিসটা। এরকম এক মহিলা, খারাপ সুরত, দেখছে ওনাকে। তখন আমি, আমার এক ফ্রেন্ড থাকে, ওর বাড়িতে গেলাম। ওর বাড়িতে যেয়ে বললাম যে বাসায় থাকুম না, তোর সাথেই থাকি। আচ্ছা, ও বলতেছে না, তুই রাত্রে চিল্লাচিল্লি করবি, কি করস, রাত্রে তো ঘুমাস না। আমি আপনার রাত্রে কম ঘুমাইতাম, বেশিরভাগ রাত্রি জায়গা থাকতাম। আর সে আপনার সম্পর্কে জানে যে আপনি আমার সম্পর্কে অনেকে জানে, সে না, অনেকেই জানে আপনার সম্পর্কে। হ্যাঁ, যে আমি রাত্রে একটু কম ঘুমাই, রাত্রে ঘুমাইতাম না। আমার বেশিরভাগ রাতই জায়গা থাকতাম, আকাশের দিকে তাকিয়ে থাকতাম, এরকম গাছের উপরে থাকতাম, একা থাকতাম, নিরিবিলি থাকতাম, একা থাকতে পছন্দ করতাম। তো বলতেছে না তুই থাকিস না, তুই বাসায় চলে যা, বাসাতে কেউ নাই। আমি বলতেছি আচ্ছা, আমি যাইতেছি। ওটা হচ্ছে ওই এলাকার যাত্রাবাড়ি, ডুবাই মাওলানার বাড়ি। এক কথা বললে, আপনি যদি যাত্রাবাড়িতে যান যে ডুবাই মাওলানার বাড়ি কোনটা, ওনার 2টা বাড়ি। ওটা বাড়িটা অনেক পুরানো বাড়ি আমাদের এলাকার। তো আমি 3 তলা 4 তলা থেকে নামতেছি, 3 তলা থেকে আমি শব্দ শুনছি। আচ্ছা, যে আপনার বটি বা দা
ধার করলে আওয়াজ হয়, যেরকম শব্দ হয়। হ্যাঁ হ্যাঁ, এক ধরনের আওয়াজ হয়, আওয়াজটা কিন্তু অনেক বিকট হয়, হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ। অনেক দূর পর্যন্ত শোনা যায়। ওই আপনার একটা পাথরের মতো থাকে, ওটার মধ্যে যে সেম সেম, হ্যাঁ হ্যাঁ, ওই ধার করার যে শব্দটা হয়। 3 তলা থেকে শুনতেছি, আচ্ছা, শুনতেছি 2 তলা থেকে শুনতেছি। তো আমি উপরে থেকে নামতে নামতে আমি চিন্তা করতেছি যে কে ধার করতেছে এত রাত্রে। ঠিক যে জায়গা দিয়ে অনেক একটা লোকও মারা গেছে, অল্প জায়গা, ছোট্ট একটা জায়গা থেকে হোঁচট খেয়ে মারা গেছে ওই লোক, ওই জায়গায় বিভিন্ন ধরনের কাহিনী হয়েছে। ওই যে আমার মাথায় চিন্তা নাই যেসব কাহিনীর কথা। আমি গেটের বাহিরে বাইরে হয়েছি, দেখি এক মহিলা চেহারাটা আমি দেখতে পারতেছি না। মহিলাটা আমার থেকে 8-9 হাত দূরে আচ্ছা, ধার করতেছে দেওয়ালের ভিতরে, সেম ওই জায়গাটায় ধার করতেছে। আমি চিন্তা করতেছি কি ধার করে মহিলা। আমি আরো সামনে গেলাম, এই মহিলা ধার করতেছে, তো ধার করতে আছে, আর আওয়াজটা এত বিকট হইতাছে, আমি শুনতেছি প্রচুর বিকট আওয়াজ। আর রাতে তো আরো বেশি শোনা যায়। আমি আরো সামনে গেলাম, মহিলার থেকে আমার 1 হাত ডিস্টেন্স। তখন আমি সময়ের কথা চিন্তা করলাম। রাত তখন আমি বের হইছি 12টা পরে, এখন এত রাত, যে জায়গায় 6টার বেশি থাকে না। আর মহিলা যখন দেখতেছি কি ধার করতেছে এটা দেখতে পারতাছি না আমি, আর আওয়াজ হইতাছে, আর মহিলার শাড়িটা দেখা যাইতাছে, ওই যে চেহারাটা আমি দেখতে চাইতেছি, এর চেহারাটা বোঝা যাইতাছে না। তখনই আমি কালেমা পইরা মাথায় হাত দিয়া ইয়া আল্লাহ কই একটা দৌড় দিছি। আচ্ছা, দৌড় দিয়ে সেখানে নাইম নামে একজন লোক আছে, ওনার বাসায় আমি লাথি মারছি, অনেক জোরে লাথি মারছি। কিছু করার ছিল না আমার, আমি কি করবো, কিন্তু হতভম্ব হয়ে গেছি। এত রাত্রে আমার মাথায় যখন আসছে যে এত রাত্রে একটা মহিলা, এর চেহারা দেখা যেতেছে না, কিচ্ছু দেখা যেতেছে না, এ বোঝা যেতেছে যে পুরো ধার করতেছে, পুরো দেখা যেতেছে। আর কিছু জিনিস থাকে যেগুলো দিনে এবং রাতে করার ব্যাপার থাকে, যেমন সেই যে এই বিভিন্ন জিনিসপত্র ধার করা বা শান দেওয়া আমরা যেটাকে বলি, এগুলি তো কখনো রাতে আসলে সাধারণত হয় না, বা হওয়ার কথা না, এগুলি দিনের বেলায় হয় আর সাধারণত। আমি যদি পাশ কাটতাম, আমি যদি গলি দিয়ে ওই মহিলাকে মানে না দেখে আমি চলে যেতাম, হইতে পারে যে আমার ক্ষতি হইতো, আর বিশাল বড় ক্ষতি হইতো। আমি এটা চিন্তা করছি, আপনার গলিটা হচ্ছে এক হাতের ডিস্টেন্স, আর মহিলা দিকে দাঁড়িয়ে ধার করতেছে, আর গলিটা 1 হাতের ডিস্টেন্স। আমি যেখান দিয়ে যাব কিভাবে যাই, আমি একটা মানুষ এখানে দাঁড়িয়ে একটা জিনিস ধার করতেছে, আর আমার এখান দিয়ে তাকে ওভারটেক করে যেতে হবে। আর রাত 12টার ওভার, আর এই জায়গাটা অনেক খারাপ। যখন আমি ওই ঘরে যে লাথি মারলাম, ওই ঘরের থেকে লোক বের হলো, একজন বয়স্ক মহিলা বের হলো, আর নাইম নামে একজন লোক বের হলো, নাইম চাচাই বলি আমরা তাকে। আচ্ছা, সে বলতেছে কি হয়েছে, আমি বলতেছি এত রাত্রে একটা মহিলা এরকম কি জানি ধার করতেছে, এত জোরে শব্দ হইতেছে, এই মহিলাকে আমি দেখতে পারতাছি না, এ কি ধার করতেছে এটাও দেখতে পারতাছি না, আওয়াজ শুনতেছি, এ তো ধার করতেছে, তো ধার করতেই আছে। তো নাইম কাকে বলতেছে চলো চলো বের হই, চলো কি হয়েছে দেখি। তো উনি লাইট লয়ে বের হইলো, লাইট মারলো, কিছু দেখা যায় না। আচ্ছা, আমি একটা ওয়াবদা কলোনি আছে, মহিলা যে জায়গায় ধার করতেছে, এটার ওপারই সরকারি কলোনি, আপনি গেলে দেখতে পারবেন ওয়াবদা কলোনি। এটা বিশাল বড় পুষ্কুনি, আচ্ছা, এখানে কেউ যায় না সাধারণত, ভয়ে যায় না, এদিকে অনেক ভয়ানক একটা জায়গা। আমি নিচেও নামলাম, কি অদ্ভুত একটা কাণ্ড, একটা মহিলা এত রাত্রে ধার করতেছে। নিচে নামলাম, আমি কিছু দেখলাম না। তখন ওই যে বৃদ্ধ মহিলা, ওনাকে আমরা দাদি বলি, ওনার বয়স সাধারণত 80 ওভার হবে। তো উনি বলতেছে তুই যা দেখছস ঠিক আছে। আমি বলতেছি কি দেখছি, কি ঠিক আছে? চুপ থাকো, তুমি কথা বললো না, তুমি যা দেখছো ঠিক আছে। তো উনি আমাকে একটু পানি খাওয়ালো, লবণ পানি দিয়ে খাওয়ালো। তো আমাকে বললো যে বাসায় যায় এরকম গোসল করিস, পানির ভিতরে লবণ সোনার রূপা দিয়ে খাইতে বললো। আমি আর এগুলা তোয়াক্কা করলাম না, আমি বাসায় গিয়ে ঘুমায়া পড়লাম। এরকম সকালে যখন আম্মু আসলো, আম্মুকে বলছি যে আম্মু এরকম রাত্রেবেলায় আমি দেখলাম একটা মহিলা কি জানি ধার করতেছে, আর এরকম অনেক ভয় পাইছি। মহিলার চেহারা দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। রাত এরকম 12টার ওভারে আমি বাইর হইছি। তা আম্মু বলতেছে দেখ কে কি খারাপ কাজ করে, তুই এসব কথা বলিস না, পরে তোর নামে এরকম রটবো। তা আমি আরো ভয় পেয়ে গেলাম, তার যা দেখছি তাই। এই ধন্যবাদ সবুজ ভাই, বেশ বড়সড় একটি ঘটনা আমরা শুনলাম। যারা শুনছেন ক্যাপিটাল FM 94.8, এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট কমার্শিয়াল রয়েছে, সেই কমার্শিয়ালের পরে আমরা ফিরে আসছি, সঙ্গে থাকুন।
আচ্ছা, আলিফের যে ঘটনাটা আপনারা প্রথম ঘন্টায় শুনেছিলেন, আলিফের ছোট ভাইয়ের সেই ঘটনাটা, সেটা আসলেই অসম্পূর্ণ ছিল। তারপরে তিনি পুরোটা সম্পূর্ণ করে পাঠিয়েছেন। বলছিলেন যে ওই হুজুর তাকে ঝাড়ফুঁক দেন এবং এক গ্লাস পানি পড়া দেন। তো সেদিন রাতে তার প্রচন্ড অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। সেই বকাঝকা আর করুণ সুরে কান্নার সাথে যুক্ত হলো তার প্রচন্ড পেট ব্যথা। আমরা সবাই সারা রাত তার পাশে ছিলাম। আপনার জন্য জানিয়ে রাখি, যারা নতুন করে যুক্ত হয়েছেন, এটি হচ্ছে আমাদের সেই বন্ধু আলিফ, তার ছোট ভাই, যে ক্লাস 3-তে পড়ে এবং সে বাড়ির পিছনে খেলাধুলা করে এবং একবার তার একটা সমস্যা হয়েছিল। সে বাসায় আসে এবং রাতের বেলা বকাঝকা করে এবং কান্নাকাটি করে। তো সেই জন্য তাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং হুজুর বলেছিলেন যে তার উপর জিনের আসর আছে এবং সেই জিন বলেছিল যে বাড়িটা নাকি পরিষ্কার করে রাখতে। তো তারপরের ঘটনা হচ্ছে এটা। সকালে তাকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাসিনের 3টি পরীক্ষা দেয়। পরীক্ষা করার পরে রিপোর্ট সন্ধ্যায় দিবে। আব্বু আম্মু আমার ছোট ভাইকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে আমার ছোট ভাইকে আবে জমজমের পানি খাওয়ানোর পর কিছুটা সুস্থ হয়। সন্ধ্যায় আমার ছোট ভাইকে আবার নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ডাক্তার তার রিপোর্টগুলো দেখে এবং বলে আমার ছোট ভাইয়ের সবকিছু নর্মাল, সে নাকি সম্পূর্ণ সুস্থ। ডাক্তারের কথা শোনার পর আমার আব্বু আম্মুর আর বুঝতে দেরি হলো না যে আমার ছোট ভাইয়ের সাথে কি হয়েছে। তারা সেখান থেকে যত দ্রুত সম্ভব বাসায় চলে আসে। রাত যতই বাড়তে থাকে আমার ছোট ভাইয়ের কান্না, বকাঝকা আর প্রচন্ড পেট ব্যথা ততই বাড়তে থাকে। সে রাতটার কথা মনে হলে এখনো গা কাটা দিয়ে ওঠে। রাত 1টার দিকে তাসিন বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রায় দরজাটা খুলেই ফেলে। তাকে নানা আবার ঝাড়ফুঁক করলো। সে 25-30 মিনিট ঘুমায়, আবার শুরু করে। সেদিন রাতটা কাটিয়ে পরদিন ঘোড়াশালে চলে আসি। বাড়ি এসে আমার ছোট ভাইকে বিকালে নিয়ে যাওয়া হয় আগের হুজুরের কাছে। আমার বাবা হুজুরকে এতদিন যা ঘটনা ঘটেছে সব খুলে বললেন। হুজুর সব ঘটনা শুনে আমার ছোট ভাইয়ের মধ্যে জিন হাজির করার ব্যবস্থা করলেন। তারপর তার মধ্যে জিন হাজির করা হলো। হুজুর জিনটিকে প্রথমে সালাম দেন। জিন সালামের উত্তর দেয়। হুজুর জিনটিকে জিজ্ঞেস করলেন কেন সে আমার ভাইয়ের সাথে এরকম করছে। সে উত্তরে বলল সে নাকি মুসলিম জিন, সে বহু বছর যাবৎ এই এলাকায় বসবাস করে। সে আরো বলল আমার ছোট ভাই যেখানে প্রস্রাব করে সে নাকি সেখান দিয়ে যাতায়াত করে। একটু পর জিনটি রাগী কণ্ঠে বলে যদি আমার ছোট ভাই জিন সেখান দিয়ে চলাচল করে, সেখানে প্রস্রাব করা বন্ধ না করে, তাহলে আমার ছোট ভাই নাকি বড় ধরনের সমস্যা হবে, এমনকি সে মারাও যেতে পারে। তারপর হুজুর জিনটাকে বলে আমার ছোট ভাই আর কোনোদিন সেখানে প্রস্রাব করবে না, সে যেন তাকে ভালো করে দেয়। জিনটা বলল যে সেখান দিয়ে চলাচল করে, যদি আমার ছোট ভাই প্রস্রাব না করে তাহলে সে সুস্থ হয়ে উঠবে, আর কেউ যেন সেখানে নোংরা না করে, তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হবে। এই বলে জিনটা চলে যায়। 2 দিন পর আল্লাহর অশেষ নিয়ামত আমার ছোট ভাই সুস্থ হয়ে যায়। আশা করি আমার ঘটনাটি সকলের ভালো লেগেছে। আমার কাছে আরো কিছু ঘটনা রয়েছে, সময় পেলে লিখে পাঠাবো। অবশ্যই লিখে পাঠাবেন, আগামীতেও আপনার ঘটনা আমরা শুনতে চাই। এবং এইটি আসলে বেশ ভালো একটা পজিটিভ ঘটনা, যেটার আসলে প্রয়োজনও রয়েছে। আমাদের বাড়ির আশপাশে পরিষ্কার রাখা আসলে প্রয়োজন রয়েছে, শিক্ষণীয় একটি বিষয়ও এর মধ্যে আমরা পেয়ে গেলাম। আরেকটি ঘটনায় শেয়ার করি, তারপরে আমাদের অতিথির কাছে আসি। এমডি আরিয়ান আহমেদ সাইদুল, আসসালামু আলাইকুম অরণ্য ভাই, আমি মুন্সিগঞ্জ থেকে ঘটনাটি পাঠিয়েছি। ওয়ালাইকুম আসসালাম সাইদুল ভাই। মুন্সিগঞ্জের সবাই কেমন আছেন? সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিশ্চয়ই ভালো আছেন। যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তাবিজ অনুষ্ঠানে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমার ফুফাতো বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা। সালটি 2007 কি 8 হবে হয়তো। আমার ফুফুর বাড়ির পাশে ছিল একটি পুকুর। সেই পুকুরে আমার ফুফুর বাড়ির সকলেই গোসল করত, বলতে গেলে গ্রামের সবাই গোসল করত। একদিন আমার ফুফাতো বোন ওই পুকুরে কাউকে না নিয়ে একাই গোসল করতে যায়। যখন ওই পুকুরের নামে গোসল করতে, তখন প্রথমে ডুব দিয়ে উঁচুতে উঠে সাবান দিয়ে গা কচলিয়ে আবার দ্বিতীয় ডুব দিতে যায়। পানির নিচে কোন এক অদৃশ্য শক্তি ওর পা টেনে ধরে। আমার ফুফাতো বোনটাকে এক টানে পানির নিচে নিয়ে যায় অদৃশ্য শক্তি। ওখানে ওর শ্বাস বন্ধ হয়ে আসছিল। পরে আমার ফুফাতো বোন ওই অবস্থায় যতটুকু সম্ভব ততটুকু আল্লাহর দোয়া পাঠ করতে থাকে। 2-3 মিনিটও পানির নিচে অদৃশ্য শক্তির সাথে লড়াই চলছিল এবং আমার ফুফাতো বোন অনুভব করছিল ওই অদৃশ্য শক্তির লোমশ, তার হাত লোমশ ছিল। পরে কোনোভাবে অদৃশ্য শক্তির কাছ থেকে ছুটে
পানির উপরে ভেসে উঠেছে পুকুর থেকে মরা অবস্থায়, কোনোভাবে, আচ্ছা মরা অবস্থায়, আধমরা অবস্থায় আসলে বাসায় পৌঁছায়। পরে এসব ঘটনা বাসায় এসে শেয়ার করে সবার সাথেই। সবাই ওর সাথে ঘটে যাওয়া ঘটনাটা বিশ্বাস করতে চাচ্ছিল না। যাই হোক, সেদিন ঘটনা ওখানে শেষ হলে ভালো হতো, কিন্তু ওখানে ঘটনা শেষ হয়নি। সেদিন সন্ধ্যার দিকে আমার ফুফাতো বোনের নাক মুখ দিয়ে রক্ত, তাজা রক্ত পড়ছিল। এই অবস্থা দেখে আমার ফুফু ওকে কোলে নেয় এবং অনেক চিল্লাচিল্লি করছিল বাড়ির সবাইকে ডাকার জন্য। আমার ফুফাতো বোন ওই অবস্থায় দেখছিল দুইটা কালো মিশমিশে কুকুর তার দিকে ছুটে আসছিল এবং আমার ফুফাতো চিল্লাচ্ছিল তখন, মা 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 বলে, আমার এই কুকুর দুইটা কামড় দেবে, তুমি ওই কুকুর দুইটাকে তাড়িয়ে দাও। কিন্তু ও কুকুরকে তাড়িয়ে দেওয়ার কথা বলছিল ঠিকই, কিন্তু ওখানে আসলে কোনো কুকুর ছিল না। যাই হোক, কোনো রকম ভাবে সেদিনকার রাতটি কেটে গেছে। পরের দিন সকালে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ওকে চেক করে ওষুধ দেয়, কিন্তু সেই ওষুধে কোনো কাজই করছিল না। মানে আমার ফুফাতো বোনের ভালো হওয়ার কোনো নাম ছিল না। আবার সেদিন রাতটিও এর আগের মতো সেইভাবে কেটেছে। পরের দিন বিকেলে অতিরিক্ত নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল আর ও চিৎকার করে বলতেছিল আমাকে ওই কালো কুকুর দুইটা কামড়াচ্ছে। আসল কথা, ওখানে কোনো কুকুর ছিল না। ওর অবস্থাতে আস্তে আস্তে অনেক খারাপ হয়ে আসে। ও পানি চাচ্ছিল। ওকে পানি দেওয়ার পর কিছুক্ষণ স্থির থাকে। 10-15 মিনিট পর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তারপর আমার ফুফাতো বোন আজীবনের জন্য দুনিয়া থেকে চলে যায়। এই কিছু সময়ের মধ্যেই আমার ফুফাতো বোনটি মারা যায়। ঘটনা এখানে শেষ। ওই পুকুর কেন্দ্র করে আর অনেক ঘটনা ঘটেছে। পরে কিছুদিন পরে পুকুরটি মাটি দিয়ে পুড়িয়ে ফেলা হয়। ওর ওই কুকুর দুইটা নাকি এখনো দেখা যায় গভীর রাতে। আপনারা সবাই আমার ফুফাতো বোনের জন্য দোয়া করবেন। ঘটনাটি পড়ে শোনানোর জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ লিখে পাঠানোর জন্য সাইদুল। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এটাই প্রত্যাশা করি। আরো বেশ কয়েকটা ঘটনা রয়েছে, তবে আমাদের অতিথিও অপেক্ষা রয়েছেন। আমরা তার কাছে আসতে চাইবো এবারে। একটু সবুজ ভাই, এবারে কোন ঘটনাটি আপনি আমাদেরকে শোনাবেন? হ্যাঁ, কিছু কথা বলতে চাই যেটা হয়তো মানুষের কিছুটা উপকার হবে। নিশ্চয়ই। যেরকম জিনের কথা, যাদেরকে জিন ধরে বা যারা বদমেজাজি, যারা এরকম জিন দ্বারা প্রতারিত হয় বা কেউ আছে ভালো কাজও করে, সাধারণত আমাদের জানা উচিত জিন কোন অবস্থায় মানুষকে বেশি ধরে, কোন জায়গায়। এটা সাধারণত প্রত্যেকের ঘর থেকে শুরু হয়, প্রত্যেকের ঘরের টয়লেট থেকে। খুবুস, খাবাইস নামে দুইটা জিন আছে যারা বাথরুমে থাকে। আচ্ছা। কোনো ব্যক্তি যদি বাথরুমে প্রবেশ করার আগে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তো ওই ব্যক্তি এই দুই জিন থেকে বেঁচে যাবে। আচ্ছা। আর যদি দোয়া ব্যতীত প্রবেশ করে, তো ওই জিন ওই ব্যক্তির কাঁধের উপরে ভর করবে আর সারা দিন এরকম তার দ্বারা শয়তানি, যত প্রকার নোংরানি, যত প্রকার সমাজে ক্ষতি হয়, এরকম কাজ তাকে দিয়ে করাবে, এরকম মানুষের ক্ষতি করবে। এ কারণে যাদের এরকম জিন ধারা, যারা এরকম জিন ধারা প্রতারিত বা জিনের কারণে এরকম বিভিন্ন খারাপ কাজ বা এরকম বিভিন্ন কাজ ধারা প্রতারিত, তারা বাথরুমে ঢোকার আগে বিশেষ করে নজর রাখবেন। আর পারলে ঘরে কমলা লেবু, আতর, ভালো কিছু রাখবেন, সুগন্ধি জাতীয়। বিশেষ করে গোবর বা হাড্ডি, খাবার পরে যে হাড্ডিগুলা, এই হাড্ডিগুলার না রাখার চেষ্টা করবেন বাথরুমের মধ্যে, বাথরুমের ভিতরে, ঘরের ভিতরে, ঘরের ভিতরেও। পরে আচ্ছা। হাড্ডি, এরকম কাটা, এগুলা রাখার চেষ্টা করবেন না। তারপরে এরকম পশু পাখি এরকম মলত্যাগ করলে দেখা গেছে অনেকের বারান্দায় এরকম পাখি থাকে, ওই পাখি মলত্যাগ করতে পারে, এগুলা দূরে রাখবেন। আর টিকটিকি ঘরের ভিতরে রাখবেনই না। টিকটিকি এগুলা যদি পান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে টিকটিকি ঘরের ভিতরে মাইরা ফেলাইতে, অন্যান্য জায়গায় না। যে মানুষের যে থাকার জায়গা, এই জায়গায় টিকটিকি রাখতে নিষেধ করা হয়েছে। কি কারণে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছে, এই টিকটিকি সব পানি তার পক্ষে কথা বলছে, টিকটিকি তার বিপক্ষে কথা বলছে। টিকটিকি মায়েরা ফেলার আরো বিশেষ কারণ আছে, অনেক বিশেষ। টিকটিকির ভিতরে এক প্রকার জিন বসবাস করে। তো এই কারণে আপনারা এই দিকগুলো বিবেচনা করে রাখবেন। আর নামাজের ঊর্ধ্বে যে কিছু নাই, নামাজের ঊর্ধ্বে কিছু নেই। যে যতক্ষণ থাকেন ঘরের ভিতরে আজান দিবেন, একামত দিবেন, নামাজ পড়বেন, সবাইকে নামাজের কথা বলবেন, এটা সবার দায়িত্ব। ইনশাল্লাহ বুঝতে পারছেন? নিশ্চয়ই। অনেক কথা, এত কথা আসলে তো আমাদের সময় অল্প,
এত কথা বলার যদি কখনো সময় পাই অবশ্যই বলবো। নিশ্চয়ই, এবং আমরা বিশ্বাস করি যে আপনি আজকে যে কথাগুলো বলছেন সবারই সেটা খুব কাজে লাগবে, এবং আজকে যদি আমাদের সময় নাও হয় আমরা নিশ্চয়ই চাইবো যে আমরা হয়তো আপনাকে ভবিষ্যতে আবারও ইনশাল্লাহ আমাদের স্টুডিওতে পেয়ে যাব, আশা করি। জি বলুন, এরপরে আমরা কোন ঘটনা শুনবো এখন? এরপরে একটা ঘটনা বলতেছি, ঘটনা বুঝতে পারলাম না, তো ব্যাপারটা আমি বলতেছি আমার সাথেও তো এরকম হয়েছে। তো বলতেছে দূর, আমাদের হয়তো কিছু ভুল। সেম কিছুদিন পরে আমরা বলতাছি, সবারে বলতাছি, দেখ কেউ দিক দিয়ে রাত্রে যাইস না, যখন রাত 12টা বাজে বা 12টার পরে যাইস না, বা 12টার মাঝামাঝি সময় যাইস না। তো একজনকে বলতাছি, দুজনকে বলতাছি, তোরা এদিক দিয়ে যাস, হাডোস হুডোস একা মোবাইল টিপাস, এখান থেকে ঘুরিস না। কে শুনে কার কথা? সেম রাত্রে এক প্রবাসী, ওর নামটা বললাম না, ও প্রবাসে থাকে, কিছুদিন পরে প্রবাসে চলে গেছে ঘটনাটা হওয়ার পরে। ও সেম সেখান দিয়ে চলে আসে, ওর হাতে সিগারেট, ও যাইতেছে। ও যাওয়ার পরে সকালে মানে ও কিছু দেখছে, দেখার আচ্ছা। পরে এরকম রাতটা এসে হাঁপাইতে হাঁপাইতে বলতেছে, আমি বলতেছি কি হয়েছে, তুই বাসার থেকে বাইরেস না? বাসা তোর আম্মা বলতেছে তুই বলে ভয় পাইছস। কি কারণে ভয় পাইছস? তুই তো ভয় পাওয়ার লোক না, আর তুই তো এসব বিশ্বাসও করস না। বলতেছে ভাই, ওই জায়গা দিয়ে আমি যাওয়ার সময়, ওই যে তুমি যে বলো চিপা দিয়া ওই যে একটা বাচ্চা দৌড় দিয়া যায়, ওই চিপার সামনে একটা মহিলা সাদা কাপড় পরা, হাতে মোমবাতি ছিল, মোমবাতি জ্বলতেছিল। আমি কই আলো জ্বলতেছিল? ও বলতেছে হ্যাঁ। আমি কই আলো কিভাবে জ্বলে? ও বলতেছে ভাই আমি দেখছি আলো জ্বলতেছিল, আর আমার হাতে আমি সিগারেটের আগুনটা ছিল। ভাই এভাবে নিঃশ্বাস ফেলতেছে, এভাবে নিঃশ্বাস ফেলতেছে, আমি ভয়ে আমি আস্তে 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 চলে গেলাম। আমি এত ভয় পাইছি এরকম আমি জীবনও দেখি নাই। তো সবাইকে বললাম যে দেখ ওদিক দেখেও যাইস না। তো এরকম এরকম এদিকে অনেক খারাপ ঘটনা ঘটে। কিছুদিন আগে একটা ছেলেও মারা গেছে, বাচ্চা ছেলে, মানে জায়গাটা অনেক খারাপ। এখন আল্লাহ তাআলা জানে ওইখানে কি আছে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এরকম এরকম আরো কাহিনী আছে। আমাদের একটা ভিডিও হওয়ার কথা ছিল, যে হান্টেড ভিডিও, আচ্ছা, ভয়ানক একটা তো ওই ভিডিওটা প্যাক আপ হয়ে গেল। ভিডিওটার প্যাক আপের পরে আচ্ছা গেল। এখন নেক্সট ভিডিও হয়েছে গা, যে মারা গেছে, ওর নামটা বললাম না। মানে আপনার মাথায় এই 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 আইডিয়াটা আসলে কিভাবে এসেছিল বা কেন এসেছিল? এটা আমার মাথায় না, এটা আমাদের অনেকের মাথায়। এর আগে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, মাফ করুক, এর আগে আমরা ব্ল্যাক ম্যাজিক করার অনেক চেষ্টা করছি। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক, তারপরে আপনারা জানেন ম্যারি মি, ব্লাডি ম্যারি মি, যেটার কারণে অনলাইনে এটা ভাইরাল, অনেকে মারা গেছে, যতজন ডাকছে। আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখছে, আমি বাইচে আছি। ব্লাডি ম্যারি মি আমি কিছু দেখি নাই, আল্লাহ তাআলা নাই দেখাবো আমাকে, অনেকে মারা গেছে শুনছি। তারপরে এরকম যত যে জিনিসগুলো ছিল, আমাদের ধারণা ছিল এইসব ভুয়া, আসলে ভূত বলতে কিছু নাই। তো এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয়েছি, আসলে ভূত বলতে কিছু নাই, জিন আছে। আর এই জিনই, এই জিনের জাতির ব্যাপারেই ঘাটাঘাটি তার থেকে শুরু। জিন জাতি এরা কি করে, এরা কিভাবে খায়, এদের কাজ কি, এরা মানুষকে কিভাবে ধোঁকা দেয়, এদের বাচ্চারা কিভাবে হয়, এরা কিভাবে মারা যায়, এদের রূপ কিরকম, কিন্তু এদের ব্যাপারে সম্পূর্ণ জানা সম্ভব না। আমার মতে এদের ব্যাপারে সম্পূর্ণ জানা সম্ভব না। কি কারণে? এরা অদৃশ্য, এরা আমাদেরকে দেখে, আমরা এদেরকে দেখি না। এ কারণে হয়তো এদের সম্পর্কে জানা আমাদের সম্ভব না। আবার মৃত্যুর পরে আমরা জিনদেরকে দেখব, জিনরা আমাদের দেখবে না, আচ্ছা, এরকম হবে। তো এই জিন জাতি একটা রহস্যজনক জাতি। এরপরে এর কি এদের ধারণা, তো সবচেয়ে দেখলাম ভূত বলতে কিছু নেই, এটা মানুষের ভ্রান্ত ধারণা। আর কিছু মানুষ আছে শুধু শুধু ভয় পায়, এরকম আমারও এরকম হয়েছে। বাড়িতে কাপড় উঠতেছে, ঘুম থেকে উঠে দেখতেছে কাপড় উঠতেছে, মনে হইতেছে কেউ আমাকে ডাকতেছে, পরে ধইরা দেখি কাপড়, আসলে কেউ ডাকতেছে না। এরকম ভয় ভাঙানোর জন্য অনেক কিছু করছি, কিন্তু এক পর্যায়ে যা মানতে হয়েছে যে আধ্যাত্মিকতা প্রমাণিত, এটা এখন বর্তমান বিজ্ঞানও বলে যে আধ্যাত্মিকতা প্রমাণিত। এরকম এর জন্য অনেক কিছু করতে হয়েছে। গাছের পাতা কি জন্য নড়ে,
পানি কি জন্য নড়ে, পাখিদের সাথে কথা বলতে হয়, একা থাকতে হয়, অনেক কিছু ভাবতে হয়, বাতাস কেন কম হয়, তারপরে গ্রানের ব্যাপারে জানতে হয়। আসলে আপনার যদি চোখ বেঁধে দেওয়া হয় আর আপনার সামনে যদি কোনো পচা খাবার রাখা হয়, আপনি গ্রান শুনে বলে দিতে পারবেন এই খাবারটা পচা। কি আপনার চোখ দিয়ে দেখার প্রয়োজন আছে যে খাবারটা পচা? আবার আপনার চোখ বাঁধা অবস্থায় কেউ যদি আপনার সামনে আনারস রাখে, আপনি বইলা দিতে পারবেন গ্রান শুন না যেটা আনারস, এটা আনারস। হ্যাঁ, এরকম আধ্যাত্মিকতার একটা ব্যাপার। যখন খারাপ জিন আসে, ঘোল আসে বা ঘোলরা আসে বা ইফরিত বা বিভিন্ন প্রকার তিমনি আসে, শিং আসে, তখন সে জায়গাটা বিস্ত্রী এক প্রকার গ্রান হয়, যে আচ্ছা। গ্রান আপনার নাকে আপনি কখনো শুনেন নাই। যখন খারাপ জিনিস আসে, প্রথম খারাপ জিনিস উপলব্ধি করা যে আপনার নাকে এক প্রকার গ্রান আসবে, যে গ্রানটা আপনি কখনো শুনেন নাই, গ্রানটা অনেক বিস্ত্রী। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার এরকম মনে হবে যে কেউ আপনাকে ফলো করতেছে, আচ্ছা, কেউ আপনাকে দেখছে। থার্ড এরকম হবে আপনার পিছনে থেকে এরকম বা সামনে থেকে এরকম হাওয়া আসবে, বাতাস আসবে, আর বাতাসটা আপনাকে এরকম হেল দিয়ে যাবে। ধোল খেলে যেরকম হয়, ঠিক আপনার শরীরে এরকম ধোল খাবে, এরকম হয় আর কি। আরো অনেক ব্যাপার আছে, অনেক অনেক বড় আর কি, আচ্ছা আচ্ছা, সময়ের ব্যাপার। আর যেটা বলছিলাম টুটুলের ব্যাপার, জি। তো টুটুল ঘুমিয়ে আছে, ভিডিওটা হবে আমি টুটুলের রক্ত খাচ্ছি, আমি কাফন পরা। আচ্ছা, এটা ভিডিও হবে? হ্যাঁ, এটা ভিডিও হবে। ভিডিওটা হলো অনেক মারাত্মক ভিডিও হলো, টুটুলও অনেক ভালো অভিনয় করছে। এরপরে বিভিন্ন সমস্যা শুরু হলো, যে ভিডিও করলো সমস্যাটা শুরু হলো তার। সে বলতেছে যে আমি ভিডিওটা ছাড়ার পরে এরকম আমার জ্বর আইতেছে, ঘুমাইতে পারতাছি না, কে জানি ডাকতেছে, আমার ওয়াইফ এরকম সমস্যা হইতেছে, চল হুজুরের কাছে চল। আমাদের অবদা কলোনির একজন হুজুর আছে, অনেক ভালো হুজুর, অনেক মুরব্বী হুজুর, উনি আবার জিন টিন ছাড়ায়, এসব ব্যাপারে জানে, সব লোক ওনার কাছে যায়। ওনার কাছে গেলাম, ওনার থেকে তাবিজ নিল, তাবিজ তোমার নিল। এরপরে ভিডিওটা অফ করলো, এরপরে আরো ব্ল্যাক ম্যাজিক, তারপরে এইসব ব্যাপারে সবাই গবেষণা করা শুরু করলো একাধারে। আচ্ছা, যে যার মতে মশে চকাকা হইলো। তো আমি বললাম যে চক আঁকছেন, এবার লাইটটা নিবে দেন। আর এতজন লোকের ভিতরে কিভাবে হয়? এখানে 30-40 জন লোক, রুমটা অনেক বড়, এখানে কিভাবে হয়? বলতেছে সমস্যার কি হইব? ফাট করে কি হইলো, একটা বাতাস আইসা মোমগুলো সব নিভাই দিল চক্রের ভিতরে। আমরা সবাই ভয় পেয়ে গেল, কি বাতাস এসে মোম নিভাই দিছে। তা আমি বললাম মোমটা তো অন্য বাতাসও নিতে পারে, সবাই ভয় পেয়ে গেল, লাইট জ্বালাই দিল, আর হইলো না। এর বলতেছে লাইট জ্বালাই করতে হইব। তা আমি বলতেছি এটা নিয়ম তো এভাবে লেখা, এভাবে করতে হইব, এভাবে হয় না। তো সবাই বললো আচ্ছা এইসব করার দরকার নাই। এরপর থেকে বিরতি আসি আল্লাহর রহমতে। তো এরপরে আমি তাবলিগ জামাতে গেলাম চিল্লাতে। হ্যাঁ, চিল্লাতে জিনের সাথে, জিনের অনেক কারসাজি শুনছি, আমার সাথেও ঘটছে। এরকম ঘটছে প্রথম দিন বরিশাল বরগুনা পাথরঘাটায়। সেই বছর বরিশালে প্রথম ইজতেমা হয়। এরকম চিল্লা আরেকটা কাহিনী আছে নুসরতের, এটা হয়েছে গা ঝালকাঠি। সাধারণত তখন আমি এসএসসি পরীক্ষার পরে যাই, মাওলানা মাহমুদ ভাই, মুফতি ফাইজুল্লাহ, আরেকজন মুফতি সাহেব ছিল, তার নাম আমার জানা নাই। তো ওনারা আমাকে নিয়ে গেছে নুসরতে। তখন আর কি বুঝি না, আর কি জিন টিন এরকম বুঝি না। আমি সাধারণত গেছি ওনাদের সাথে। যাওয়ার পরে সাধারণত মানুষ নামাজ পড়ে, আমি নামাজ পড়ি নাই। চঞ্চল ছিলাম তো, গ্রাম পেয়ে আমি ঘুরছি খালি। নদীর পাশে বসে থাকতাম, বসে ভাবতাম এই নদীর ভিতরে কি আছে, এটা আর একটা জগৎ, মাছেরা কি খায়, এদেরও বাচ্চা হয়, এসব ভাবতাম বসে। এই নদীর ভিতরে নৌকা দিয়ে ঘুরতাম, মাঝিরে শুধুই বলতাম এদিকে যাও, এদিকে আসো। মাঝিও বিরক্ত হয়ে যেতে, কোন লোকের পাল্লায় পড়লাম। তো এরকম আমি রাত্রে যেয়ে ঘুমাইয়া ফজরের নামাজটাও পড়তাম না। ওনারা নামাজ পড়তাম, আমি ঘুরতাম সকালে আর কি। প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। ঘোরার পরে একদিনকে রাত্রে মুফতি ফাইজুল্লাহ ভাই আমাকে বলতেছে যে তুমি রাত্রে ঘুমের ভিতরে উইঠা হাঁটো। আমি বলতেছি আমি ঘুমের ভিতরে উইঠা হাঁটি, এটা তো পসিবল না। আমি ঘুমের ভিতরে উইঠা হাঁটুম, কি কারণে হাঁটুম? তো মুফতি ফাইজুল্লাহ ভাই বলতেছে হ্যাঁ তুমি হাঁটো।
আমি বলতেছি না। এখন যে মাহমুদ ভাই বলতেছে, মাওলানা মাহমুদ ভাই, উনি বলতেছে তুমি ঘুমের ভিতরে উঠা হাঁটো। তখন আমি চিন্তা ভাবনা করলাম হয়তো নদীর পাশে আমি বিকালে বসে থাকি, সন্ধ্যায় বসে থাকি, নদীর পাশে যাওয়ার জন্য আমার হয়তো এরকম হয়। বললাম না, আমি রাজি হইলাম না। তখন আমার বুকের ভিতরে আরবিতে ওমর লেখা দিল। মুফতি ফাইজুল্লাহ ভাই বললে এদিকে আসো, ইয়াটা উঠাও। ওমর লেখা দিল আর কি জানি সূরা টুরা বইলা, আয়াতুল কুরসি পড়া, বিভিন্ন সূরা পড়া ফুদিয়া দিল। আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি মাদ্রাসার ছাত্র না, আমাদের জেনারেল লাইনের ছাত্র। মাদ্রাসায় আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক ছোট ভাই আছে, মুফতি, অনেক আলেম আছে। ফু দেওয়ার পরে আমি চিন্তা করলাম ধুর, এটা অদ্ভুত কথা, এটা হইতে পারে না যে আমি রাত্রেবেলা উঠে যাই। ঠিক পরদিন ফজরের 1 থেকে 1.5 ঘন্টা আগে আমার ঘুম ভেঙে গেল, আর আমার মন চাইতেছে নদীর পাশে যাওয়ার জন্য। এখন আমি উঠে হাঁটতাছি। যেই আমি মসজিদটা নদীর পাশেই, যে আমি গেটটা খুলবো, ওই সময় আমার মাথায় আল্লাহ তাআলা আমার মাথায় জ্ঞান দিয়ে দিছে যে মুফতি ফাইজুল্লাহ ভাই আর মাওলানা মাহমুদ ভাই যে আমারে বলছে যে আমি রাতে উঠে হাঁটি, এটা কি আসলেই ঠিক? আমি তো এখন রাতে হাঁটতাছি, আর আমার এরকম নদীর দিকে যাওয়ার জন্য আমার মন চাইতেছে। তখন আমি বললাম যে আমি বের হব না, কিন্তু আমার মন থেকে চাইতেছে নদীর দিকে যাওয়া। অনেক আকুল বিনোদন করতেছে যে নদীর পাশে যাও। আমারও নদীর পাশটা যাওয়ার জন্য অনেক মন চাইতেছে। হঠাৎ করে ফজরের আজানটা শুনে আমার বমি আয়া পড়ছে। বমি আমি বাইরে করলাম, বাইরে পড়ে আমি ফজরের নামাজ পড়ি নাই, মিথ্যা কথা বলে লাভ নাই। সবাই নামাজ পড়তেছে, আমি বমিগুলা বালু দেয়া ঢাকলাম। ঢাকার পরে আমি নদীর পাশে যে চিন্তা করতেছি আমার সাথে এরকম হইলো কি কারণে। এই আমার একটা চিন্তা, জিন জগতের বিভিন্ন চিন্তার কারণে এসব নিয়ে ভাবনা চিন্তা। বুঝতে পেরেছি। এবং আপনি আসলে অনেক খুব কাছ থেকে আপনি দেখেছেন যে বিষয়গুলো, এবং প্রত্যেকটি ঘটনার সাথে আপনার সম্পৃক্ততা আছে। আপনি অনেকগুলো ঘটনা শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবুজ ভাই, এবারে আমাদের শ্রোতাদের যারা পাঠিয়েছেন কিছু ঘটনা, সেগুলো একটু শেয়ার করি। ইসমাইল সিরাজি যে বন্ধু আছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি কুমিল্লার মুরাদনগর থেকে বলছি। আজ আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে শুনেছি। সে বলেছে তার দুলাভাইয়ের বাড়ির পেছনে একটি পুকুর আছে। পুকুর পাড়ে ঘন গাছপালা, জায়গাটা নাকি অনেক খারাপ। দিনের বেলাও সেখানে কেউ যায় না। আমি বলে রাখি, আমাদের বাড়িতে ছিল 2টি ঘর, একটিতে থাকতো দুলাভাই, আর একটিতে থাকে আমার মা। তো দুলাভাই একদিন তার ঘরে ঘুমাচ্ছিল, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। শুনতে পেল তার টিনের চালে কেউ যেন ঢিল মারছে। ঘরের পেছনে পুকুর ঘাটে কেউ যেন গোসল করছে এবং বিকট ভাবে আওয়াজ হচ্ছে, মনে হয় কেউ সেখানে লাফালাফি দস্তাদস্তি করছে। তা শুনে দুলাভাই ভীষণ ভাবে ভয় পেয়ে যায়। তখন ছিল গ্রীষ্মকাল, তার মানে প্রচন্ড গরম। দুলাভাই ভয়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়ল এবং ফোনটা হাতে নিয়ে তার মাকে কল করার চেষ্টা করলো, কিন্তু কলটা যেন তার মার ফোনে কিছুতেই যাচ্ছে না, বারবার ফোনটা কেটে যাচ্ছে। তার কিছুক্ষণ পর ফজর আজান দিল, আর ঠিক তখনই দুলাভাইয়ের কলটা তার মার ফোনে রিং হলো এবং দুলাভাই তার মাকে তার ঘরে আসতে বলল। তার মা ঘরে এসে দেখলো দুলাভাই ভয়ে কাঁপছে। তখন তার মাকে সবকিছু খুলে বলল। তারপর তারা দুজন ঘর থেকে বাইরে হয়, পুকুরে গেল এবং সেখানে কিছু দেখতে পেল না। ভাইয়া, প্রথমবার ঘটনাটি বললাম, ভালো লাগলে পরে শোনাবেন। ইসমাইল সিরাজি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি পাঠানোর জন্য। এমডি ওয়াফিউজ্জামান যিনি লিখে পাঠিয়েছেন, ওয়াফি তার নাম, বেশ কয়েকবার ঘটনা লিখেছেন, মানে তিনি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন যাতে করে তার ঘটনাটি আসলে পড়ে শোনানো হয়। আমি যতটুকু সময় থাকে অনুষ্ঠানে তার মধ্যে সবগুলো ঘটনাই পড়ে শোনানোর চেষ্টা করি এবং এটিও আশা করি এখন পড়ব। ওয়াফি বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভৌতিক গল্প এবং ঘটনা নিয়ে রিসার্চ করি। বাহ, আপনি আরো এক ধাপ এগিয়ে আছেন। আমার একজন সহকারী রয়েছেন, তার নাম ফারুক। ঘটনাটি তার কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটে চলছিল তার দাদার আমল থেকে। আমি সরাসরি ঘটনায় চলে যাই।
ঘটনাটি নোয়াখালী জেলার বেগমগঞ্জের একটি বৃদ্ধ তুলা গাছকে নিয়ে। তুলা গাছটার বয়স প্রায় 250 বছরের বেশি হবে। তুলা গাছটি রোপণ করেছিলেন ফারুক সাহেবের দাদা। গাছটিতে একদল জিনের বসবাস ছিল। জিনরা এই গাছটিতে শত শত বছর ধরে বাস করে আসছিল। গাছ থেকে মানুষ নানা নামে চিনত। কেউ বলতো রক্ত তোলা গাছ, কেউ বলতো জীবন দানকারী তোলা, এছাড়া অনেক নাম ছিল। তোলা গাছটি ছিল ধান ক্ষেতের পাশে। গাছটি এতই বড় ছিল যে পুরো ধান খেতে গাছটির ছায়া পড়ত। গাছটির শিকড় এত বড় ছিল যে 71 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালির এই গাছের শিকড় নিচে আশ্রয় নিয়েছিল। ফারুক সাহেবের দাদা একদিন গাছটির ডাল কাটবে বলে একজন কাঠুরেকে ডেকে পাঠালেন। তো যথারীতি কাঠুরে যথাসময় চলে আসলো এবং গাছের উপরে যেই না গাছের ডালে কোপ মারতে যাবে তখনই সে গাছ থেকে পড়ে যায় এবং তার শরীরের বেশ কয়েকটি স্থানের হাড় ভেঙে যায়। তার শরীরে বিভিন্ন স্থানে থাপ্পড়ের দাগ পাওয়া যায়। সেদিন সে বাড়িতে যাওয়ার পর ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পায় কে বা কারা যেন তাকে ঘুমের মধ্যে সে বলছে যে আজ তোকে ছেড়ে দিলাম, প্রাণে মারলাম না। এভাবে নানা রকমের ঘটনা ঘটতে থাকলো। এরপরেই ফারুক সাহেবের দাদা একজন কুঠুরেকে আবারও গাছটি কাটতে বলল। তো কাঠুরি যখন তোলা গাছের উপরে উঠে ডালে কোপ মারল তখন সে গাছ থেকে পড়ে গেল এবং প্রচুর ব্যথা পেল। লোকটি গাছ থেকে পড়ার সাথে সাথেই অনেক অসুস্থ হয়ে যায় এবং 3 দিন পর লোকটি প্রচুর যন্ত্রণায় মারা যায়। অনেক মানুষের ধারণা ছিল যে এটি একটি দুর্ঘটনা ছিল, কিন্তু না, সেখানে সত্যিই জিনের অস্তিত্ব ছিল। আরো বেশ কয়েকদিন পর একজন সাহসী লোক গাছটি কাটতে রাজি হয়। সঙ্গে ছিল তার 2 সহকারী। কিন্তু তারা ফারুক সাহেবের দাদাকে বললেন যে আমরা ডাল কাটতে পারবো না, আমরা সরাসরি গাছের নিচ থেকে কাটা শুরু করব। তিনি কাঠুরের বউয়ের ভাই তাদের বাড়িতে আসে তার ভাগ্নিকে দেখবে বলে। মেয়েটির মামা ছিল একজন ধার্মিক লোক এবং সেই সাথে একজন আলেম। তিনি যখন বোনের বাড়িতে ঘরে প্রবেশ করলেন তখনই বুঝতে পারলেন যে বোনের ঘরে জিনের আশ্রয় রয়েছে। তিনি তা পরীক্ষা করার জন্য নকল মেয়েটিকে আগুনের উপর ধরলেন। তখন তিনি দেখতে পেলেন যে নকল মেয়েটি একটি কাকের বাচ্চায় পরিণত হয়েছে। তখন তিনি কাকের বাচ্চাটিকে আগুনে পুড়িয়ে ফেললেন এবং বাচ্চা মেয়েটিকে তুলা গাছের ভেতর থেকে উদ্ধার করলেন। মেয়েটির মামা আলেম সাহেব ঘটনাটি জানার জন্য সেই ঘরে কাঠুরির ওপর আঁচল জিনদেরকে হাজির করলেন। জিনের কাছে জানতে চাইলেন যে কেন তারা এইভাবে মানুষের ক্ষতি করছে। তখন জিনরা বললেন যে আমরা এই তুলা গাছে শত শত বছর ধরে বাস করে আসছি এবং আমরা কখনো কারো ক্ষতি করিনি। যারা আমাদের এই বাসস্থান গাছটিকে কাটার চেষ্টা করে আমরা শুধু তাদের ক্ষতি করি। আলম সাহেব জিনদেরকে মেরে ফেলতে চাইলেন। তারপর জিনরা অনেক কাকুতি মিনতি করলেন। পরে আলম সাহেব জিনদেরকে বোতলের ভিতর বন্দি করে দিলেন। কিছুক্ষণ পর তার বোনের জামাই মারা গেল। এই গাছটি বেগমগঞ্জের নাম করা একটি তোলা গাছ। গাছটি 250 বছরের ইতিহাসের সাক্ষী। বাহ, বেশ অদ্ভুত একটি ঘটনা ওয়াফি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি লিখে পাঠানোর জন্য। আরো বেশ কয়েকটা ঘটনা রয়েছে, আমাদের সময় আসলে খুব বেশি একটা নেই। আমি জানি না আসলে সবগুলো ঘটনা পড়তে পারবো কিনা। যিনি পাঠিয়েছেন তার নাম MD খান। গত সপ্তাহে আমার ঘটনাটি পড়ার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এবং আমার 2 বন্ধুর সাথেই ঘটেছে। সরাসরি ঘটনায় যাই। আমরা 3 বন্ধু মিলে একদিন রাতে মাহফিলে যাই। জায়গাটির নাম গৌরীপুর। খুব সম্ভবত ময়মনসিংহের গৌরীপুর। তো সেখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিই। রাত 2:20 মতো হবে। তো আমরা গাড়ি দিয়ে আমাদের গ্রামের বাজারে চলে আসি। সেখান থেকে আমাদের বাড়ি প্রায় 3 কিলোমিটার দূরে। তো যেখান দিয়ে আমরা বাড়িতে যাব সেই জায়গা হচ্ছে রেল লাইন। তো আমরা রেল লাইন দিয়ে যাওয়ার সময় কিছু হয়নি। অর্ধেক রাস্তা পর্যন্ত যেতে কে যেন পিছন থেকে পাথর ছুঁড়ে মারছে আমাদেরকে। আমরা ভয় না পেয়ে গালি দেওয়া শুরু করি। কিছুক্ষণ পর আবার আমাদের পাথর দিয়ে ঢিল মারছে। পরে বিষয়টা একটু ভেবে দেখলাম, রাত বাজে 2:30টার মতো, জায়গাটা ভালো না। আমরা জোরে একটা দৌড় দিই। অবশেষে আমরা রেল লাইন শেষ করে যখন পরের রাস্তা ধরি তখন একটা কুকুর যে আমাদের পিছু নিয়েছিল তাকে কোনো মতে আমরা দূরে সরাতে পারছি না। হঠাৎ একটা বন্ধু রেগে গিয়ে কুকুরটাকে দৌড়ানি দিতেই একটা লাথি মারে।
এবং কুকুরটা মানুষ ব্যথা পেলে যেরকম উহ করে তেমন ভাবে উহ করলো, কুকুরটা চলে যায়। কিছুক্ষণ পরে ওই বন্ধুর পা নিয়ে আর হাঁটতে পারছে না। বললাম কি হলো? সে বলে পায়ে একদম শক্তি পাচ্ছে না। আমরা দুজন মিলে তাকে ধরে নিয়ে হাঁটছি, হঠাৎ কে যেন একটা শুকনা মাটি চাকা দিয়ে ঢিল মারে। মাটির চাকাটা আমার মাথায় এসে পড়ে। আজও সেই জায়গায় আমার চুল ওঠে না। পরে যখন বাড়ির পাশাপাশি চলে আসি তখন একটা নদী আছে যেটা সবাই কংস নদী বলে ডাকে। এখন তো ওই নদীর পাড়ে যেতে হবে, তো আমরা এত রাতে নৌকা পাবো না, তাই সাঁতার কেটে ওপারে যাওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু ওই বন্ধু তো সাঁতার কাটতে পারবে না, কারণ সে হাঁটতেও পারে না। আমি তখন বললাম, রাসেল তুই বস, আমরা দুজন দেখি পার হওয়ার জন্য কিছু পাই কিনা, নৌকা কোথাও আছে কিনা। আমরা রাসেলকে বসিয়ে রেখে একটু দূরে যেতেই তারপরে আর ঘটনা কই। তারপরে আর ঘটনা পাঠাননি এমডি খান। এরপরের পুরো ঘটনা যদি একসাথে লিখে না পাঠান তাহলে আসলে সমস্যা। পুরো ঘটনা একসাথে না পাঠালে মানুষের আগ্রহে আসলে খুব ঘাটতি হয়। আর এই জন্যই বলি পুরো ঘটনাটুকু একসঙ্গে লিখে পাঠানোর চেষ্টা করবেন। যখন আমরা একটি ঘটনার মধ্যে ঢুকে যাই তখন সেই ঘটনাটা আসলে আমরা অনুভব করার চেষ্টা করি, এবং আপনি যখন লিখবেন আশা করি পুরোটুকু একসঙ্গে লেখার চেষ্টা করবেন। তা নাহলে অনেকেই যেটা করেন যে প্রথম অংশ দ্বিতীয় অংশটিকে এভাবে করে লিখে পাঠান। আপনি যদি এমনটা করতেন তাহলে আসলে খুব ভালো হতো। যাই হোক, এমডি খানের পুরো ঘটনাটা আমি আর এরপরে আর পাইনি। আপনি যদি থাকেন, হয়তো এখনো হয়তো সেই সময়টুকু রয়েছে, আপনি যদি একসঙ্গে লিখে পাঠাতে পারেন সেটা ভালো হয়। যাই হোক, আমরা আমাদের অতিথির কাছে একটু আসি শেষবারের মতো আজকের অনুষ্ঠানের, কারণ সময় আসলে নেই আমাদের হাতে। 12:45 বাজে। আমরা আমাদের সবুজ ভাইয়ের কাছে আসবো শেষবারের মতো। যদি কোনো ঘটনা আপনার কাছে থাকে, ছোট্ট কোনো ঘটনা যদি আমার সাথে একটু শেয়ার করেন। আমি একটু আগে যে কথাটা শুনলাম, যে কুকুরের কথা বললো, জি, এক প্রকার জিন আছে, এর নাম হিম। এই কুকুর না, কুকুরের মতো আকৃতি, একটু বড়। হিম এটাও জিনের জাত। সব জিন যখন ফেরেশতাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল, এই একটা জিনই, জিন জাতের ভিতরে হিম জাত, এরা যায়নি। এরা ফেরেশতাদের হয়ে জিনদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তো এরকম কেউ যদি কুকুর দেখেন, এরা কুকুরের আকৃতির চেয়ে একটু বড় হয়, এদের নাম হিম। আর যারা পুকুরের কথা বললেন, যারা পুকুরে বা ব্রিচে রাত্রেবেলা যান, এইসব জায়গায় বা খেতে আপনারা শুনবেন মানুষের অর্ধেক ভিতরে ঢোকানো বা মাথা আছে পুরো বডি ভিতরে ঢোকানো। এটা এক প্রকার জিনের কাজ। এর নাম হচ্ছে শিক। এই জিনটা গলা সরু হয়, বিভিন্ন ধরনের হয়। সাধারণত একটা নমুনা বলতেছি, এদের গলা সরু হয়, একটা অঙ্গ থাকে না, এরা আওয়াজ করে এরকম ধরনের একদম গড় একটা আওয়াজ করে। এরা সাধারণত তিমি মাছ একটা আওয়াজ করে, আমরা জানি একটা সাউন্ড করে, ভাইলেন্স দেয়। এরকম শিকও এক প্রকার আওয়াজ করে, গড় করে আওয়াজ করে। এদের ক্ষমতা এরকম, এরা মানুষকে স্পর্শ করে মানুষের শরীর থেকে মাংস খুলিয়ে নিতে পারে। আচ্ছা। তো এরা সাধারণত যা করে, যে মানুষকে দেখা যায় যে মাথা আছে পুরো বডি ভিতরে, ক্ষেতের ভিতরে বা ব্রিচে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো এদের থেকে রক্ষা পাওয়ার একটাই, রক্ষা পেতে পারেন একভাবেই। আর শিক কিন্তু অনেক বোকা হয়। এরা হতে পারে অনেক মারাত্মক, কিন্তু এরা বোকা হয়। এরা বুদ্ধি বিবেচনার দিক দিয়ে বোকা হয়। যদি আপনি ব্রিচে বা পুকুরে বা খেতে একা না গিয়ে কাউকে সাথে নিয়ে যান, তাহলে আপনি শিকের এই ক্ষতি আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন। হাফিসা, হিন্দু ধর্মে বলে শাকচুন্নি, পেতাত্তা, বিভিন্ন নামে ডাকে হাফিসা। এটা হচ্ছে আপনি গাছের উপরে থাকে, এটা হচ্ছে মহিলা শয়তান। এদের আরেকটা জাত আছে, এই যে ধরা হয় যে ইসলামিক অনেক আলেম বা অনেক বিশেষজ্ঞের মতে ধরা হয় যে হাফিসা, তারপরে আরেকটা জাত আছে যারটার নাম আমার মনে পড়তেছে না, মহিলাদের জাত। এরা গোল জিনের জাত। এরা গোল থেকে উৎপন্ন হয়েছে, এরা গোল জিনের একটা জাত। এর ভিতরে হাফিসা থাকে হচ্ছে গিয়ে ছোট ছোট জঙ্গল, ছোট ছোট জায়গা, নির্জন জঙ্গল, যেখানে মানুষের আনাগোনা কম। আর
যেই জাতটার কথা মনে পড়তেছে না, এরাও একটা জিন জাত। এরা থাকে বিশাল বড় বড় জঙ্গলে। এরা কোনো পথহারা ব্যক্তি যদি জঙ্গলে একা থাকে, তাদেরকে লুপ লাবণ্য দিয়ে, এদের অনেক গল্প আরব উপন্যাসে পাওয়া যায়, লুপ লাবণ্য দিয়ে ভুলিয়ে তাদেরকে এরকম সর্বনাশ করে। তো এরকম আপনারা এরকম হাফিসা, এরকম শিখ, এরকম নাসনাস, যত প্রকার জিন আছে, এদের থেকে হেফাজত পাওয়ার জন্য সবসময় এরকম বিচক্ষণতা, এরকম বুদ্ধি বজায় রাখবেন। আর শয়তান বলতে কিছু নেই, ভূত বলতে কিছু নাই। দেখা গেছে কেউ ঘরে শাড়ি উঠতেছে, সে ভাবতেছে এটা ভূত, এটা আপনার মনের ভুল। কেউ দেখতেছে যে রাত্রেবেলায় পাশের ঘরে বাচ্চা কাঁদতেছে, সে শুনতেছে যে অন্য কিছু, এটা আপনার মনের ভয়। তো আপনার মনের ভয় দিয়ে আপনি কখনোই মানুষকে আতঙ্ক দিবেন না, মানুষকে ভয় দেখাবেন না। যেটা সত্য সেটা চিরন্তন, সেটা সত্যই। জিন মানুষের আগে আল্লাহ তাআলা বানিয়েছে, এটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত হবে, মানুষও মারা যাবে, জিনও মারা যাবে, জিনেরও হিসাব হবে, মানুষেরও হিসাব হবে। তো আপনারা এই যে সমাজে বা পরিবেশে যে মিথ্যা গুজব, মিথ্যা ভয় মানুষকে দেখাবেন না। এই কারণে কি হয়, আমাদের ছোট ছোট বাচ্চারা তারা ভয় পায়, তারা মিথ্যা গল্পগুলা শুনে, তারা ভুল গল্পগুলা শুনে, তাদের মাথায় যে এরকম ঘটে, ভূত এরকম হয়, কেউ ভয় দেখায়, এরকম ভয়ে ভয়ে তাদের যে ভবিষ্যৎ, এটা নষ্ট হয়ে যেতে পারে, বা তারা ভুল পথে চলে যেতে পারে। যে আমাদের যে শিশুরা আছে, আমাদের সমাজে যারা আছে, তাদেরকে আমরা এরকম ভালো কিছু দেব, সত্য যতটুক জানি, সত্য তো সত্যই, অদ্ভুত কিছু দেওয়ার চেষ্টা করব না। রাইট, চমৎকার। এবং শেষের যে কথাগুলো বললেন সত্যি আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় এই বিষয়গুলো। আমরা যেটা বলি, অন্তত এই তাবিজ অনুষ্ঠানে আমরা কখনো ভয় বিক্রি করার চেষ্টা করি না, মানুষকে অহেতুক ভয় লাগানোর চেষ্টা করি না, কিংবা আমরা আসলে কাউকে বলি না যে আপনি এখানে ভয় পাওয়ার জন্য। আসলে আমরা যেটা বলি যে প্রত্যেকটি মানুষের জীবনে এমন কোনো ঘটনা আছে, এমন কোনো বিষয়ের সম্মুখীন আমাদেরকে হতে হয় যার ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের কাছে আসলে থাকে না। আমরা চেষ্টা করেও সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি না, আমাদের অনেক বুদ্ধি বিবেক দিয়েও সেগুলোকে আমরা বিচার করতে পারি না। সেরকম ঘটনায় বিশ্বাস এবং অবিশ্বাসের ঠিক মাঝখানটাতে আসলে আমাদের অবস্থান। তো সেই ঘটনাগুলো আমরা উপস্থাপন করি যাতে আপনি শোনেন, সাবধান থাকেন, যতটুকু সাবধান থাকা যায়, আর ভেতর থেকে একজন সৎ মানুষে পরিণত হওয়ার চেষ্টা করা। ভেতরে সততা আমাদেরকে অনেক বড় একটা সাহস যোগায় এবং শক্তি যোগায়, যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরাও এগিয়ে চলেছি। আজকের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, আজকের মতো আমরা এখানে বিদায় নিব। আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব তাবিজের পরবর্তী আয়োজন নিয়ে। আজকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের সবুজ ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সবুজ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আপনার সাথে আবার আমাদের কথা হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। Capital FM 94.8, দেশের #1 মিউজিক স্টেশন।